হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরও একটা লাইভ ক্লাসে এবং আজকের ক্লাস হচ্ছে মিশন খন্দকার জিকে লেকচার 5। অর্থাৎ আমি বলেছিলাম যে আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে হচ্ছে খন্দকার জিকে যে বইটা আছে সেই বইটার উপর যেগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং হচ্ছে যেগুলা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলা না জেনে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া উচিত না, সেই তথ্যগুলো আজকে আমরা পড়বো। ঠিক আছে? তো আজকে আমাদের হচ্ছে আহ উপমহাদেশে মুসলিম শাসন, উপমহাদেশে এবং বাংলায় মুসলিম শাসনটা আমরা মেনলি পড়বো এবং যেখান থেকে প্রতি বছর 1 বা 2 মার্ক কমন থাকে। আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং ইনশাল্লাহ এই বছরও অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে। সো আমি দেখতে যাচ্ছি তোমরা কে কে আমার সাথে যুক্ত আছো, সবাই একটু জানিয়ে দাও। ওকে, হ্যাঁ, আচ্ছা তাহলে সবাই একটু আমার সাথে যুক্ত হয়ে যাও। আর কে কোথা থেকে আসো জানিয়ে দাও। ওকে, হ্যাঁ, সবাই একটু হাইলাইট দিয়ে দাও, সবাই একটু হাইলাইট দিয়ে দাও। হ্যাঁ, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, তাহলে হচ্ছে আমরা সুন্দর মতো ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তো তোমরা তোমাদের রেজাল্ট দিবে, রেজাল্টের খুব শীঘ্রই কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই না? তো এখন থেকে যদি আমরা অল্প 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 করে প্রতিনিয়ত ক্লাসগুলো নেই এবং আজকেই কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনটা আজকে বা আগামীকালকের মধ্যেই তোমরা রুটিনটা পেয়ে যাবে। ঠিক আছে? আমাদের একটু সাময়িক অসুবিধার জন্য হচ্ছে দুঃখিত, আমরা হচ্ছে এখন রুটিনটা প্রকাশ করতে পারি নাই, কিন্তু খুব শীঘ্রই আমরা হচ্ছে রুটিনটা প্রকাশ করে ফেলবো। ওকে, আমাদের সাথে আছে হুমায়রা ইবনাত শহীদ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে বাকি যারা আছে তারাও চলে আসবে। ওকে, মুসলিম শাসনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা একটু অ্যান্সার করে ফেলো যে উপমহাদেশে মুসলিম শাসন, দেখো উপমহাদেশে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে? অর্থাৎ প্রথম মুসলিম অভিযান একদম উপমহাদেশ। উপমহাদেশ বলতে আসলে আমরা কোনগুলা বুঝি? উপমহাদেশ বলতে এই মনে করো হচ্ছে আমাদের কিউট বাংলাদেশ, বাংলাদেশের পাশে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার ইন্ডিয়ার পরে হচ্ছে তোমার পাকিস্তান আছে, তারপর হচ্ছে এই পাশে একসময় মিয়ানমার। হ্যাঁ, এইগুলাকে হচ্ছে তোমার উপমহাদেশ বলা হতো। পরবর্তীতে 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে আইসা মিয়ানমার বা বার্মাকে বাদ দেওয়া হয়। ঠিক আছে? তার আগে কিন্তু এগুলা সবই উপমহাদেশ ছিল। এই কয়েকটা দেশকে উপমহাদেশ বলা হতো। ঠিক আছে? সো উপমহাদেশে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে? যদিও মিয়ানমার ছিল, বাট মেনলি এই তিনটা ঘিরেই হইতো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। মেনলি এই তিনটাকেই ভারতীয় উপমহাদেশ বা এই তিনটাকেই মেনলি বোঝানো হতো এবং সব কাজ কিন্তু এই তিনটাতেই হইতো। মিয়ানমার ওই সাইডটা অনেক পাহাড়ি টাহাড়ি অনেক দুর্গম এরিয়াতে হওয়াতে ওই সাইডে অত বেশি কিন্তু যাতায়াত ছিল না। ওকে, তাহলে তোমরা কি অ্যান্সার দিচ্ছ আমি একটু দেখি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পিবি প্রীতম বলছে ভাইয়া এটা হবে ডি, অর্থাৎ সে বলছে বখতিয়ার খলজি। আচ্ছা, ওকে, তাহলে কোশ্চেনটা আগে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? দেখো, এখানে আমি বলছি উপমহাদেশে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন কে। এখন কথা হচ্ছে উপমহাদেশ যখন চলে আসবে তখন কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন কাসিম। কি হয়ে যাবে? বখতিয়ার খলজি তো আসছে তোমার সেই 1204 সালে, কিন্তু উপমহাদেশ, এই উপমহাদেশে সবার প্রথম কে করে? উপমহাদেশে হচ্ছে সবার প্রথম তোমার এই কি বলে মোহাম্মদ বিন কাসিম করে। ঠিক আছে? মোহাম্মদ বিন কাসিম করে। দেখো, এখানে আমরা যদি একটু দেখি যে 712 সাল, কত সাল? 712 সালে তোমার হচ্ছে মোহাম্মদ বিন হাজ্জাজ তার যে জামাতা, তাকে পূর্বাঞ্চলের যে ইয়েগুলো অঞ্চলগুলো আছে সেগুলোর দায়িত্ব দেওয়া হয় এবং মোহাম্মদ বিন হাজ্জাজ তার হচ্ছে জামাতা, তার কি, তার জামাতা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মনে রাখবা, তার জামাতা, এবং জামাতা মানে কি? মেয়ের জামাই। আর সালটা কত ছিল? 712 সাল। 712 সালে, এই 712 সালে বিন হাজ্জাজের যে জামাতা মোহাম্মদ বিন কাসিম, তাকে পাঠানো হয় সিন্ধুতে। কোথায়? তাকে পাঠানো হয় সিন্ধুতে, এবং জায়গাটা ছিল সিন্ধুর দেবালয়। জায়গাটা কোথায় ছিল? সিন্ধুর দেবালয়। একটু মনে রাখবা, এই গল্পের সহিত মনে রাখলে ইজিলি আমরা মনে রাখতে পারবো। তাইলে তুমি মনে করো এখন তুমি 712 সালে আসো। 712 সালে পূর্বাঞ্চলের দায়িত্বে ছিলেন মোহাম্মদ বিন হাজ্জাজ। এই মোহাম্মদ বিন হাজ্জাজ তিনি ওই অঞ্চলে ছিল এবং তার যে জামাতা মোহাম্মদ বিন কাসিম, তাকে পাঠানো হয় সিন্ধুতে। আর সিন্ধু কোথায় ছিল? সিন্ধু ছিল তোমার হচ্ছে পাকিস্তান এবং ভারতের ওই অঞ্চল, একটা অঞ্চল। ঠিক আছে? সেই সিন্ধুতে একটা সভ্যতা ছিল মেনলি। তো সিন্ধুর যে দেবালয় শহর, সেই দেবালয় হচ্ছে তোমার এখানে হচ্ছে রাজা দাহিরকে, কি নাম? রাজা দাহির। এই রাজা দাহিরকে আইসা পরাজিত করে কে? মোহাম্মদ বিন কাসিম।
এবং রাজা দাহিরকে পরাজিত কইরা তার পরবর্তীতে তিনি কি করেন, এই হচ্ছে এই অঞ্চলে তোমার হচ্ছে মুসলিম অভিযান প্রথম পরিচালনা করেন। ঠিক আছে, রাজা দাহিরকে পরাজিত করে প্রথম মুসলিম অভিযানটা তোমার হচ্ছে এখানে অভিযানটা পরিচালনা করে। তাহলে আমরা বলতে পারি যে উপমহাদেশে প্রথম মুসলিম অভিযান পরিচালনা করছে। এখানে কিন্তু শুধু মুসলিম অভিযান পরিচালনা করছে। তারপরে তোমার মোহাম্মদ বিন কাসিম কিন্তু এখানে এসে বেশি দিন থাকতে পারে নাই, তার অকাল মৃত্যুবরণের কারণে তিনি হচ্ছে কি করছে, তিনি মারা যান। এবং পরবর্তীতে মানে ইসলামটাকে যে একদম রাজনৈতিকভাবে করে তুলবে বা রাজনৈতিকভাবে যে ইসলাম প্রতিষ্ঠা পাবে, ব্যাপারটা কিন্তু এমন হয় নাই। তিনি প্রথম আসছেন, আইসা মুসলিম অভিযান পরিচালনা করছে, ঠিক আছে, বাট এই মুসলিমকে উপমহাদেশের স্থায়ী শাসন ব্যবস্থা হিসেবে তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে তিনি কি করতে পারেন নাই, তিনি কিন্তু হচ্ছে এখানে জাস্ট হচ্ছে কি করছেন, মুসলিম অভিযান পরিচালনা করছেন এবং তিনি সিন্ধু বিজয় করছেন। সবচেয়ে বড় কথা, তিনি সিন্ধুটা বিজয় করছেন। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, তিনি হচ্ছে উপমহাদেশে মুসলিমের আবির্ভাব ঘটাইছে। এই যে মুসলিম অভিযান এবং আমরা বলতে পারি আবির্ভাব, কি বলতে পারি, আবির্ভাব বলতে পারি। মুসলিম শাসনের আবির্ভাব ঘটাইছে, কিন্তু শাসন কিন্তু স্থায়ী হয় নাই বা শাসন প্রতিষ্ঠা হয় নাই। ঠিক আছে, এটাই। তাহলে এটাই ছিল হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব কে করছেন, মোহাম্মদ বিন কাসিম 712 সালে রাজা সিন্ধুর যে দেবালয়, সেই দেবালয়ের রাজা দাহিরকে তিনি হচ্ছে পরাজিত করছেন। ঠিক আছে, দেবালয় বলতে হচ্ছে দেবল অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেবল। ওকে, তারপরের কোশ্চেনটা আমরা দেখব। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, আচ্ছা এখানে যে হচ্ছে আর কে আছে, সুলতান মাহমুদ। আমরা জানি এই যে গজনির সুলতান মাহমুদ, গজনির সুলতান মাহমুদ কি করছে জানো, গজনির সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল, এই সময়ে টোটাল 17 বার ভারত আক্রমণ করছে। 17 বার ভারত আক্রমণ করছে। এটা পরীক্ষায় আসে যে সুলতান মাহমুদ ভারত কতবার আক্রমণ করছে। তিনি কিন্তু দেখো এই 700 সাল আছে না, 712 সালে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম ভারতে কি করছে, আবির্ভাব এবং অভিযান চালাইছে এবং জয়ও পাইছে। কিন্তু তারপরে 300 বছর কিন্তু এইভাবেই কাইটা গেছে, মুসলিম শাসন কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। তারপরে সেইখানে 1000 থেকে 1027 এই কয়েক বছরে তোমার 17 বার আক্রমণ করছে এই তোমার হচ্ছে এই সুলতান মাহমুদ। এবং তিনি পরবর্তীতে সোমনাথ মন্দির, যে সোমনাথ মন্দির ভারতে, সোমনাথ মন্দির, এইটা হচ্ছে তিনি কি করছিল, এটা ভেঙে দিছিল, সোমনাথ মন্দিরটা ভেঙে দিছিল। ঠিক আছে, সোমনাথ মন্দির। ওকে, আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, একটু আমাকে কমেন্টে জানাও তোমরা আসলে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, সোমনাথ। আচ্ছা, তাহলে সোমনাথ মন্দির এটা হচ্ছে মেনলি বিজয় করছিল, আর এটা ছিল কোথায়, এটা ছিল গুজরাটে। এটা মনে রাখবা, এটা হচ্ছে গুজরাটে। সোমনাথ মাঝে মাঝে পরীক্ষায় আসে, সোমনাথ মন্দিরটা কোথায়, এটা হচ্ছে গুজরাটে। সোমনাথ মন্দিরটা কোথায়, এটা হচ্ছে গুজরাটে। আর কে করছে, মোহাম্মদ বিন কাসিম করছে, মোহাম্মদ বিন সরি, এটা সুলতান মাহমুদ করছে। এইবার আমরা যদি হচ্ছে আরো ইন ডিটেলস একটু জানি, দেখো এখানে আমাদেরকে আরো একটু জানতে হবে কাজ সম্পর্কে, আরো একটু জানতে হবে হচ্ছে আমাদের মোহাম্মদ ঘুরি সম্পর্কে, মোহাম্মদ ঘুরি সম্পর্কে। এই মোহাম্মদ ঘুরি কিন্তু আইসা তোমার হচ্ছে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখব। দেখো ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে, এটা 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 দেখো, ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন কাসিম, বখতিয়ার খুলসি। এটার আনসার দাও। দেখো প্রশ্নটা, আজকে এই ক্লাসটা করলে আমি এতটুকু তোমাদের কনফার্ম করতে পারি, আজকের ক্লাসটা করলে মুসলিম শাসন সম্পর্কে আহ, তোমাদের হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা জেনে ফেলতে পারবে এবং যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলাই হচ্ছে আমি আজকে তোমাদের পড়াবো। আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা একটু সবাই কমেন্ট করো তো। ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ভাইয়া আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছি। ওকে, ক্লিয়ার। নূর কারিমা অথৈ বলছে ক্লিয়ার ভাইয়া। নাফিসা উলফাত বলছে ক্লিয়ার ভাইয়া। রাব্বি হাসান বলছে ডি ডি ডি। আচ্ছা, তানিশা ইবনাত বলছে মোহাম্মদ ঘুরি। সবাই কমেন্ট করতে হবে, সবাই না কমেন্ট করলে কিন্তু আমি আসলে বুঝবো না যে কতজন মানে তোমরা আসলে ক্লাসটা বুঝতেছো কিনা। ঠিক আছে, তো সবাই একটু কমেন্ট করো এবং হচ্ছে আমি হচ্ছে তাহলে খুশি হব। ঠিক আছে, আমি হচ্ছে খুশি হব।
ওকে, আর কে উত্তর দিছো একটু দেখি আমি। আচ্ছা, কেউ বলতেছে মোহাম্মদ বিন কাসিম, নাফিসা উলফাত বলছে 2 এর বি মোহাম্মদ গুরি, বখতিয়ার খলজি বলছে রাব্বি হাসান, শারমিলা সরকার বলছে বখতিয়ার খলজি, নূর কারিমা অথই বলছে মোহাম্মদ গুরি। আচ্ছা দেখো, ভারতবর্ষে প্রথম মুসলিম শাসনের যে ব্যাপারটা, এখানে আমি একটু আগে বলছিলাম যে প্রথম অভিযান কে চালায়, প্রথম অভিযান বা প্রথম আবির্ভাব, মনে রাখবা প্রথম অভিযান এবং ইসলামের আবির্ভাব, আবির্ভাব, হ্যাঁ, কত সালে? 712 সালে। এটা করছে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম। এবং এটা কত সালে? এটা হচ্ছে 712 সালে। এবং 712 সালের পরে তোমার হচ্ছে 1000 থেকে 1027, এই এই 712 সালের পরে কিন্তু 300 বছর তেমন আর কিছু হয় নাই, ঠিক আছে। তারপরে 1000 থেকে 1027 তোমার হচ্ছে ওই যে সুলতান মাহমুদ, গজনী সুলতান মাহমুদ, তিনি কি করছেন? তিনি 17 বার আক্রমণ করছে ভারত। কতবার? 17 বার আক্রমণ করেন, 17 বার ভারত আক্রমণ, ভারত আক্রমণ করে সোমনাথ মন্দির বিজয় করেন, ঠিক আছে। তারপরে 1027-এর পরে তারপরে যে সময়টা, এই সময় আসে হচ্ছে আবার মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি তারপরে হচ্ছে কি করেন? মোহাম্মদ ঘুরি হচ্ছে তরাইনের যুদ্ধ করেন। মনে রাখবা, মোহাম্মদ ঘুরি কি যুদ্ধ করেন? তরাইনের যুদ্ধ করেন। এই তরাইনের যুদ্ধ প্রথমটা হয় 1191 এবং দ্বিতীয়টা হয় 1192 সালে। কত সালে? প্রথমটা হয় দুইটা, মনে রাখবা তরাইনের যুদ্ধ কয়টা হয়? তরাইনের যুদ্ধ হয় দুইটা, তরাইনের যুদ্ধ হয় দুইটা। একটা হচ্ছে 1191 প্রথমটা, দ্বিতীয়টা হয় 1192। এবং কার কার সাথে হয়? মনে রাখবা ঘুরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান, ভার্সেস চৌহান, পৃথ্বীরাজ। দেখবা কিছুদিন আগে একটা মুভি বের হইছে, মুভির নামটা হচ্ছে কি যেন, আমি ঠিক মনে করতে পারতেছি না, বাট এখানে এখানে পৃথ্বীরাজ চৌহানকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে, ঠিক আছে, যাই হোক। কিন্তু ঘুরি এবং চৌহানের বিরুদ্ধে যুদ্ধ হয়। প্রথম যুদ্ধটা যে হয় 1191 সালে, এইখানে কি হয়? এখানে কিন্তু তোমার ঘুরি হেরে যায়, ঘুরি হেরে যায়। পরবর্তীতে সে তার নিজের দেশে চলে যায় এবং পরবর্তীতে সেখান থেকে তিনি আরো শক্তি সঞ্চার করে আবার হচ্ছে চৌহানকে আক্রমণ করে, তার যে রাজ্য সেখানে আক্রমণ করে 1192 সালে তিনি সফল হন। 1192 সালে তিনি কি হন? সফল হন। এবং এই সফল হওয়ার পরে তিনি এই যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশে ইসলাম একদম শাসন প্রতিষ্ঠা করে গেছেন, ইসলাম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে গেছেন। তাহলে আমরা প্রথম পাইছি মুসলিম অভিযান এবং আবির্ভাব কে করছেন? মোহাম্মদ বিন কাসেম। আর যদি বলে প্রথম মুসলিম শাসন, দেখো ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? প্রথম, কথাটা মাথায় রাখতে হবে, ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা, এই শাসন প্রতিষ্ঠা হবে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি। বুঝতে পারছো? এবার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে ডান লেখো, ডান। কনফিউশন ক্লিয়ার হইলে ডান লিখো, কনফিউশন ক্লিয়ার হইলে ডান লিখো, ঠিক আছে। তাহলে এইভাবেই হচ্ছে ভারতে তোমার হচ্ছে ভারতে কি শুরু হয়? ভারতে হচ্ছে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। এইখানে হচ্ছে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়, স্বাধীন মুসলিম মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। তাহলে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। আমরা আবার একটু প্রথম থেকে আসি, তোমার এইটা মনে রাখতে হবে যে 712 সাল, এই 712 সালে প্রথম অভিযান বা আবির্ভাব করা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। এই যে মোহাম্মদ বিন কাসিম, তিনি হচ্ছে কোথায়? তিনি সিন্ধুতে, সিন্ধুর দেবল শহরে, সিন্ধুর দেবল শহরে রাজা দাহিরকে পরাজিত করেন এবং তিনি হচ্ছে অভিযান পরিচালনা করে। তারপরে 1000 থেকে 1027 সালে 17 বার ভারত আক্রমণ করে সুলতান মাহমুদ। তারপরে এই যে মোহাম্মদ বিন কাসিম, তিনি কি করে, সরি মোহাম্মদ গুরি, এই মোহাম্মদ গুরি হচ্ছে তরাইনের যুদ্ধে, দুইটা যুদ্ধ হয়, 1191 সালে তিনি হেরে যান, 1192 সালে তিনি পৃথ্বীরাজ চৌহান তার বিরুদ্ধে যুদ্ধ করে তিনি হচ্ছে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। আর এই যে বখতিয়ার খলজি, তিনি কি করেন? তিনি হচ্ছে 1204 সালে, কত সালে? 1204 সালে। বখতিয়ার খলজির আবার কথা আছে, তিনি নাগরিক হিসেবে আফগানি, নাগরিক হিসেবে কি? নাগরিক হিসেবে, আমি এটা মুছে দেই, নাগরিক হিসেবে আফগানি আর জাতি হিসেবে তিনি তুর্কি, এটা মাথায় রাখতে হবে আমাদের। তিনি নাগরিক হিসেবে, তার সম্পর্কে ভালোই পরীক্ষায় আসে, নাগরিক কোথাকার? নাগরিক হিসেবে আফগানি, নাগরিক হচ্ছে আফগানি, আফগান জালিবি শুনছো না? নাগরিক হিসেবে আফগানি মনে রাখবা। আর জাতি হিসেবে কি? জাতি হিসেবে হচ্ছে তুর্কি, জাতি হিসেবে তুর্কি। তিনি 1204 সালে লক্ষণ সেনের সময়ে তিনি হচ্ছে সেন বংশে আক্রমণ করে এবং এই লক্ষণ সেন পালায়া যান, নৌকা করে পালায় যান এবং তিনি এই ওই জায়গাটা হচ্ছে দখল করেন এবং লক্ষণাবতী, তার রাজধানী ছিল লক্ষণাবতী, লক্ষণাবতী, যেটা হচ্ছে গৌড়তে। কোথায়?
গৌড়, গৌড় জনপদে ছিল লক্ষণাবতী, এটা মনে রাখবা, ঠিক আছে? লক্ষণাবতী, গৌড়। সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাও। তাহলে তিনি, আমরা কি জানলাম, নাগরিক হিসেবে আফগানি এবং জাতি হিসেবে তুর্কি, ঠিক আছে? আর এই যে বাংলা জয় করছে কত সালে? 1204 সালে বাংলা জয় করছে তিনি। মানে এটা কিন্তু দেখো, এই যে আমরা বাকি তিনটাই পড়ছি ভারতীয় উপমহাদেশ, কিন্তু এইটা কিন্তু হচ্ছে শুধু বাংলা, কারণ এটা কি হয়েছে, এটা বাংলার মধ্যে হয়েছে। তার মানে একটা হচ্ছে আমার উপমহাদেশ, আর একটা হচ্ছে আমার বাংলা। এই তিনজনই কোথায় কাজ করছে? তিনজনই কাজ করছে উপমহাদেশে, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তিনটা মিলায়া। আর শুধু যেটা বাংলা সেটা শুরু করছে বখতিয়ার খলজি 1204 সালে। উপমহাদেশে কিন্তু শুরু হয়েছে 712 সালে, আর বাংলায় মুসলিম অভিযান বা মুসলিম শাসন প্রতিষ্ঠা শুরু হয়েছে 1204 সালে। মানে কত বছর পরে? প্রায় 5 বছর পরে যা বাংলায় শুরু হয়েছে। বুঝতে পারছো? ওকে, এবার যারা বুঝতে পারছো তোমরা একটু আমাকে ডান জানাও, ডান ডান, আমি দেখতে চাই কে কে বুঝতে পারছো। ওকে ডান, তানিশা ইবনাথ বলছে ডান, শারমিলা সরকার বলছে ভাই আরেকবার বলেন, এবার আশা করি বুঝছো। ওকে, নাফিসা উলফাত ক্লিয়ার, নাফিসা ওকে। একটু সবাইকে, একটু সবাই তোমরা যদি ভাইয়ার ক্লাসটা মনে করো হ্যাঁ ভাইয়ার ক্লাসটা খুবই হেল্পফুল হচ্ছে এবং ভাইয়া ভালো করে বুঝাচ্ছে, তাহলে একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমার কাছে হয়তো শেয়ার করলে কোনো কিছু মনে হবে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। এবং যখন অন্য একটা স্টুডেন্ট আসবে এবং সে যখন ক্লাসটা করবে, উপকৃত হবে, এইটার যে সওয়াব এটা কিন্তু তুমিও পাবা, কারণ এটা আসলেই কিন্তু একটা সওয়াব, এটা একটা সওয়াবের কাজ। সো ভালো কাজ, সব বাদ দিলাম, একটা ভালো কাজ, ভালো কাজ কেন আমরা সীমাবদ্ধ রাখবো? ভালো কাজটা আমরা কি করব? বেশি বেশি প্রচার করব, তাই না? এখানে তো তোমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। এই যে আমরা দেখো একদম বিনামূল্যে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমরা কি আমাদের কোনো টাকা দিচ্ছ? দিচ্ছ না, তারপর আমরা কি করতেছি? ক্লাস নিচ্ছি। সো তুমি এতটুকু করতেই পারো, তাই না? ওকে, তারপরে দেখো আমরা তারপরের যে কোশ্চেনটা সেটা একটু সলভ করে আসি, আরো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা তুমি কোশ্চেন সলভ করতে গেলেই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন বলো, বিসিএস বলো, জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, যেই কোশ্চেনই সলভ করতে যাবা এই কোশ্চেনটা পাবা। তাইলে আমি এমন সব কোশ্চেন দিচ্ছি যেই কোশ্চেনগুলো আবার তোমার পরীক্ষায় আসার মতো, এবং এমন ব্যাখ্যাগুলো দিচ্ছি যেগুলো তোমার অবশ্যই জানা উচিত। আমার এই এই এমসিকিউ এবং ব্যাখ্যাটা করলেই তোমার কিন্তু মোটামুটি 80% পড়া কভার হয়ে যাবে এখানেই। বাকি যে 20% সেটা তুমি রিভাইজ দিবা, তাহলেই হবে। খন্দকার জিকে বইটা পড়লেই রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু আমার সাথে ইয়ে করো, সবাই একটু কমেন্টে জানাবো আমাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো, বাংলাকে বুলগাকপুর কে বলেছেন? কোশ্চেনটা কি? বাংলাকে বুলগাকপুর কে বলেছেন? বুলগাকপুর। আচ্ছা, বুলগাকপুরের অর্থটা আসলে কি? কেউ বলতে পারবা? বুল বুলগাকপুরের অর্থটা কি? আমি আগে একটু এটা জানতে চাই যে বুলগাকপুরের অর্থটা কি? বুলগাকপুর, সবাই একটু বলো। আমি কেন অ্যান্সার দেখতে পাচ্ছি? আচ্ছা হ্যাঁ, কে বলছে? নাফিসা উলফাত বলছে তিনে ডি, জিয়াউদ্দিন ভারানী। তানিশা ইবনাত বলছে জিয়াউদ্দিন ভারানী। আচ্ছা, শেখ, আচ্ছা, রাব্বি হাসান বলছে জিয়াউদ্দিন ভারানী। আচ্ছা, তিন। তাহলে বুলগাকপুর মানে হচ্ছে তোমার কি বলে? বিদ্রোহের নগরী, বিদ্রোহের নগরী। বুলগাকপুর হচ্ছে বিদ্রোহের নগরী। মানে কি হয়? মানে আমাদের এই বাংলায় এত বেশি বিদ্রোহ হয়, এটা হয়তো তোমরা তখন দেখো না, কিন্তু এখন দেখো, কিছুদিন হইলে দেখবা বিপ্লব, কিছু মানে কোনো কিছু হইলেই দেখবা মানুষ রাস্তায় নেমে গেছে। শাহবাগে আন্দোলন হয়, নীলক্ষেতে আন্দোলন হয়, বিভিন্ন জায়গায় আন্দোলন। আর বাঙালি দেখবা একের পর এক বিপ্লব করেই যাচ্ছে। তুমি বাকি সব বাদ দিলাম, 1952 সালের আন্দোলন, 54 সাল, 56 সালের যত ইনসিডেন্ট, 66 সালের 6 দফা, তারপরে তুমি 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, আর এই মুক্তিযুদ্ধের পরে যে আরো কত বিপ্লব, আরো কত কিছু হয়েছে বলার বাইরে। তার মানে আমাদের এই উপমহাদেশে কি হয়? খালি বিদ্রোহ হয়, খালি বিদ্রোহ হয়। এই জন্য এটাকে বলা হয়েছে বিদ্রোহের নগরী। পরীক্ষা আসবে যে বুলগাকপুর মানে কি? বুলগাকপুর মানে হচ্ছে বিদ্রোহের নগরী। আর এটা কে বলছে? এটা বলছে জিয়াউদ্দিন ভারানী। মনে রাখবা তিনি একজন ঐতিহাসিক। তিনি একজন কি? ঐতিহাসিক। পরীক্ষায় আসে যে জিয়াউদ্দিন ভারানী কি? তিনি কি কোনো বিজ্ঞানী? তিনি কি কোনো সাহিত্যিক? তিনি কি কোনো হচ্ছে
অন্য কোনো ঔপন্যাসিক, তাহলে তিনি হচ্ছেন একজন ঐতিহাসিক। ঐতিহাসিক মানে কি? ঐতিহাসিক মানে হচ্ছে যিনি ইতিহাস রচনা করেন বা যিনি ইতিহাস নিয়ে আলোচনা করেন বা হচ্ছে সেটা সংরক্ষিত করেন, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ঐতিহাসিক। তাহলে বাংলাকে বুলগাকপুর বলেছেন হচ্ছে এই তোমার হচ্ছে জিয়াউদ্দিন ভারানী, ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমরা পরের কোশ্চেনটাতে যাই। দেখো, উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? আমরা একটু আগে আমি আরেকটা রিমাইন্ড দিয়ে দিই। একটু আগে আমি বলে আসছি উপমহাদেশে প্রথম মুসলিম শাসন, প্রথম মুসলিম শাসন বলছি কাকে বলছি? প্রথম মুসলিম শাসন বলছিলাম মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি বলছিলাম। কিন্তু এইবার আমি বলতেছি ভাইয়া উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন, আমি কিন্তু এবার এখানে প্রথম বলি নাই, আমি এখানে বলছি উপমহাদেশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? এইবার খেলা জমছে, এবার বলো তোমরা। এবার দেখবো এটা কে কে পারে। আজকের ক্লাসে অনেক কনফিউশন ক্লিয়ার হবে, ঠিক আছে? অনেক কনফিউশন ক্লিয়ার হবে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, আমরা একজন মজার লোককে পাইছি এখানে, বাট যার নামটা হচ্ছে ইউজ করা হচ্ছে, এটা খুবই আচ্ছা অমানবিক। যাই হোক, বাংলায় স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? সবাই একটু অ্যান্সার দিবা। সবাই অ্যান্সার দিলে আমার দেখতে ভাল লাগে, বুঝছো? সবাই অ্যান্সার দিলে আমার কি হয়, দেখতে ভাল লাগে, মনে হয় যে না একটা দারুণ ক্লাস হচ্ছে। ওকে, নূর কারিমা অথই বলছে 4-এর বি। সে কি বলছে? 4-এর বি ইলতুৎমিশ। নাফিসা উলফাত বলছে 4-এর এ কুতুবুদ্দিন আইবেক। তানিশা ইবনাত বলছে কুতুবুদ্দিন আইবেক। ক্ষণিকের জীবন বলছে 4-এর 1। শর্মিলা সরকার বলছে কুতুবুদ্দিন আইবেক। আচ্ছা, অনেকে আমি পাইছি, কিন্তু দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য অ্যান্সার? অ্যান্সার হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক। এই কুতুবুদ্দিন আসলে কে ছিল? কুতুবুদ্দিন আসলে কে ছিল? এমন একটা প্রশ্ন আসে না, কুতুবুদ্দিন আসলে কে ছিল? এই যে তোমার তার পুরা নাম হচ্ছে সুলতান কুতুবুদ্দিন আইবেক। নাম কি ছিল? সুলতান, সুলতান কুতুবুদ্দিন আইবেক। তিনি আবার এই সুলতান কুতুবুদ্দিন আইবেক কে ছিল? মনে রাখবা তিনি ছিলেন ঘুরির, এই যে মোহাম্মদ ঘুরি আছে না, এই ঘুরির একজন কৃতদাস। ঘুরির কৃতদাস, কৃতদাস তো বুঝো, কৃতদাস বা মনে রাখতে পারো দেহরক্ষক। দেহরক্ষক বলতে বর্ম আছে না, তখন তো আর AK-47 ছিল না, তলোয়ার ছিল, বাট মেনলি বর্ম। তোমার হচ্ছে ওই যে বর্মন, যেটা হচ্ছে ট্যাডার মতো, হ্যাঁ এরকম। তো এইগুলা হচ্ছে তিনি বহন করতো এবং মোহাম্মদ গুরিকে হচ্ছে তার সাথে সাথে থাকতো। মেনলি এক কথা বলতে দাস ছিল। তো এই যে দাস প্রথা বা তিনি কৃতদাস ছিল, এবং কৃতদাস থেকে পরবর্তীতে মোহাম্মদ ঘুরি যখন তুরস্কে ফিরে যায় বা তুর্কি তোমার হচ্ছে ফিরে যায়, তখন এই কুতুবুদ্দিন আইবেককে তিনি যদিও কৃতদাস ছিল, কিন্তু তিনি তার কি করছিল, তার মেধা এবং প্রজ্ঞা এবং বিচক্ষণতা, এই তিনের সমন্বয়ে তিনি কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিসিশন নিতে পারত। এই জিনিসগুলো মোহাম্মদ গুরিকে অনেক বেশি আকর্ষণ করছে। এই জন্য তিনি চিন্তা করছে, আরে এখানে আর কাকে দিব, এখানে আমি আমার এই কৃতদাসকে রেখে যাই, এবং আমি বিশ্বাস করি সে এই জায়গায় মুসলিম শাসন স্থায়ী করতে পারবে। তারপরে ঘুরি যদিও মুসলিম শাসন শুরু করে গেছিল, কিন্তু তিনি তো আর থাকেন নাই। তিনি অভিযান করে তিনি যখন তরাইনে যুদ্ধে জিতার পরে কিছুদিন থেকে তিনি চলে গেছে। তাইলে দেখো, তিনি চলে গেছে, তাহলে কি মুসলিম শাসনটা স্থায়ী হবে? তার সময় হবে না। তারপরে যে ছিল সেই এখানে অনেক টাইম ছিল, তাহলে সেটা ছিল কুতুবুদ্দিন আইবেক, মানে মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস। আর এটাই দাস বংশের শুরু এখান থেকে। এটা কি? এটা হচ্ছে দাস বংশের শুরু, দাস বংশের শুরু এখান থেকে, ঠিক আছে? এবং এইটাই বলা হয়েছে উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবেক। এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুতুব মিনার। এটার নাম কি? কুতুব মিনার, কুতুব মিনার। এবং এটা কোথায়? এটা হচ্ছে দিল্লিতে, কুতুব মিনার দিল্লিতে, ভারতের, ঠিক আছে? ওই যে দেখে না অনেক সময় বলে যে আসছে কুতুব, মানে কি এটা কেন বলা হয়? কারণ এই কুতুব মানে হচ্ছে একজন কি ছিল, উপমহাদেশের মুসলিম স্থায়ী শাসন প্রতিষ্ঠা করছে। তার মানে বুঝতেই পারতেছো তার কত পাওয়ার ছিল, বা তিনি আসলে কত বড় লেভেলের একজন মানুষ ছিল। এই জন্যই বলা হয় যে আসছে কুতুব, মানে কুতুব দিয়ে আসলে ওই লেভেলের বোঝানো হয়, যারা হচ্ছে ডিসিশন মেড করে বা হচ্ছে যারা মনে করো যে হচ্ছে ওই লেভেলের মানুষ, তাদেরকে এই কথাটা ইউজ করা হয়, কুতুবুদ্দিন আইবেক। আর এই যে ইলতুৎমিশ,
এই ইলতুৎমিশকে আবার বলা হয়, কুতুবুদ্দিনের পরে আসছে ইলতুৎমিশ, এই ইলতুৎমিশকে বলা হয় তিনি এই যদিও তিনি স্থায়ী শাসন প্রতিষ্ঠা করছেন, কিন্তু তিনিও আবার স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। আসল স্থায়ী শাসন প্রতিষ্ঠা করছে প্রকৃত, এখানে আবার বলা হয় প্রকৃত মুসলিম শাসন, প্রকৃত যে মুসলিম শাসন সেটা আসলে শুরু করছে ইলতুৎমিশ, এটা আবার বলা হয়। ঠিক আছে, তার মানে দেখো কত কাহিনী। মোহাম্মদ ঘুরি তিনি শুরু করে দিয়ে গেছে, কিন্তু তিনি স্থায়ী করতে পারেন নাই। স্থায়ী করছে কে? স্থায়ী করছে হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। তিনি আবার প্রকৃত যে মুসলিম শাসন সেটা চালু করতে পারেন নাই, সেটা আবার কে করছে? সেটা ইলতুৎমিশ করছে। বুঝতে পারছো কত প্যারা? সেটা আবার কে করছে? সেটা ইলতুৎমিশ করছে। ওকে, যাই হোক, তিনি মেনলি এই যে আমরা এখন যেটাই আছি এটা আসলে তোমার হচ্ছে কি দিল্লি সালতানাত। আমরা কিন্তু মুসলিম শাসন অলরেডি চালু করে দিছি, এটা হচ্ছে তোমার দিল্লি সালতানাত। এই দিল্লি সালতানাতের আসলে যে দিল্লি তারা তো হচ্ছে দিল্লি তখন কিন্তু হচ্ছে তোমার মানে শাসনের মেইন কেন্দ্র ছিল। এই পুরো ভারত মহাদেশ শাসন করার মূল কেন্দ্র ছিল কিন্তু দিল্লি। এই দিল্লি সালতানাত যেটা ছিল, এই দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা কে ছিল? এই ইলতুৎমিশ ছিল। ঠিক আছে, আর স্থায়ী শাসন কুতুবুদ্দিন আইবেক। তাহলে এটা আশা করি আমরা বুঝতে পারছি। আর সুলতানা রাজিয়া পরীক্ষায় আসে, তিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন, ইলতুৎমিশের কন্যা ছিলেন। আর প্রথম মুসলিম নারী, প্রথম মুসলিম শাসনের নারী, মানে প্রথম মুসলিম নারী শাসক, তাকে বলা হয় সুলতানা রাজিয়াকে। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99%। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা যে ভারতের প্রথম যে মুসলিম শাসনের প্রথম নারী কে ছিলেন? নারী, তিনি ছিলেন সুলতানা রাজিয়া। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, সুলতানা রাজিয়া। ওকে, সবাই বুঝতে পারছো? ভাইয়া সালগুলো কি মুখস্থ করতে হবে? সবগুলো মুখস্থ করতে হবে না ভাইয়া, ওই যে আমি যেগুলো বলতেছি সেগুলো মুখস্থ করলেই হবে। ঠিক আছে, যেগুলো আমি বলতেছি সেগুলো মুখস্থ করলেই হবে, সবগুলো লাগবে না। তাহলে সুলতানা রাজিয়া আমরা কি জানলাম? যে তিনি কি করছেন? তিনি হচ্ছেন দিল্লি সিংহাসনে বসা প্রথম নারী, মানে প্রথম মুসলিম নারী আর কি, বা নারীও বলা যায়। দিল্লি সিংহাসনে বসা প্রথম মুসলিম নারী কে? সুলতানা রাজিয়া। ওকে, তারপরে তারপরে আমরা যেটা দেখবো, তারপরে কোশ্চেনটা আমরা দেখি। বাকি আরো বিস্তারিত তোমরা কই থেকে পড়বা? বাকি বিস্তারিত তোমরা বই থেকে পড়ে নিবা। আমি যেগুলা ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়াবো, আমি কি করব? ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে পড়ায় দিব। বিউপিতে কি এগুলা আসবে? বিউপিতে আসতে পারে, কেন আসবে না? হোয়াই নট, আসতেই পারে, একটা কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, প্রথম মুসলিম নারী শাসক সুলতানা, মানে দিল্লির সিংহাসনে বসা প্রথম মুসলিম নারী হচ্ছে সুলতানা রাজিয়া, মনে রাখবা। ঠিক আছে, মানে দিল্লির সিংহাসনে, কথাটা হইতে হবে দিল্লির সিংহাসনে বসা প্রথম মুসলিম নারী। ঠিক আছে, ওকে, নারী শাসক। তাহলে দেখো, মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা আমাদের এখন আসতে পারে। কেন জানো? কারণ মূল্য বাজার নিয়ন্ত্রণের এখন বড় একটা অস্থিতিশীল, মুদ্রাস্ফীতির জন্য খুবই অস্থিতিশীল বাজার থাকে। এজন্য যেই মুসলিম শাসকটা এই মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অনেক বেশি কাজ করছে, তার এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, মূল্য ও বাজার নিয়ন্ত্রণ দেখো, আলাউদ্দিন খলজি আছে, মোহাম্মদ বিন তুগলুক আছে, ইব্রাহিম লোদি, মাহমুদ শাহ। তাহলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো। সবাই অ্যান্সার করলে আমার দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আর ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দাও। ক্লাসটা যারা দেখতেছো ক্লাসটা শেয়ার করে দাও। সবাই সবাই ওকে, আলাউদ্দিন খলজি, ক্ষণিকের জীবন, রাব্বি হোসেন, সবাই বলছে। ওকে, তাহলে দেখো, মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অ্যাকচুয়ালি এটা প্রবর্তন করছে আলাউদ্দিন খলজি, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে মোহাম্মদ বিন তুগলক তিনি যেটা করছে, তিনি হচ্ছে ভারতের প্রতীকী মুদ্রা প্রচলন করছে, এটা মনে রাখবা।
প্রতীকী মুদ্রা প্রচলন করছে, প্রতীকী মুদ্রা প্রচলন করছে। আর ইব্রাহিম লোদি তিনি ছিলেন এই দিল্লি সালতানাতের শেষ শেষ শাসক, দিল্লি সালতানাতের শেষ শাসক ইব্রাহিম লোদি। কারণ এই ইব্রাহিম লোদির পরেই মুঘল শাসন শুরু হয়েছে। ইব্রাহিম লোদিকেই হারাইছে হচ্ছে তোমার কে? বাবর। ইব্রাহিম লোদি কি কে হারাইছিল? বাবর হারাইছিল। ঠিক আছে, ইব্রাহিম লোদিকে বাবর হারায়। দিল্লির আর কি সর্বশেষ সুলতান ছিলেন তিনি। দিল্লির, আচ্ছা এটা লিখে দিই, দিল্লির সর্বশেষ সুলতান। এগুলো তোমরা বইতে পাবা, কিন্তু গুরুত্বপূর্ণগুলো যেহেতু আমি পড়াচ্ছি তো এগুলা একটু লিখে নিতে পারো। দিল্লির সর্বশেষ সুলতান ছিলেন, সর্বশেষ সুলতান ছিলেন কে? এই ইব্রাহিম লোদি, ইব্রাহিম লোদি। আর মোহাম্মদ বিন তুগলক তিনি প্রতীকী মুদ্রা প্রচলন করছে। আলাউদ্দিন খলজি তিনি হচ্ছে মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন। আর এগুলা সবই কি? খলজি বংশ। এগুলো হচ্ছে খলজি বংশ, খলজি বংশ। এটা ছিল হচ্ছে খলজি বংশ। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা দেখি। সবাই বুঝতে পারছো তো এটা? ওকে, এবার আসো বাংলার সকল জনপদকে একসাথে, এবার আবার আমরা বাংলায় ফিরে যাই। ওই সময় বাংলায় আবার কি হয়েছে সেটা একটু দেখি আমরা। বাংলার সকল জনপদকে একত্রিত করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, শুধু ঢাবি না, তুমি এই বিসিএস এ আসছে, ঢাকা ইউনিভার্সিটি জাস্ট 1 না 2 বছর আগেও আসছে। সব জায়গায় বিউপি বলো, জাহাঙ্গীরনগর বলো, সব জায়গায় এটা আসতে পারে। ঠিক আছে, ওকে। বাংলার সকল জনপদকে একত্রিত করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। এই 4 জন ব্যক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4 জন ব্যক্তি তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই একটু অ্যান্সার করো, আমি সবার অ্যান্সারগুলো একটু দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাংলার স্বাধীন সুলতানি শাসন। এইটা হচ্ছে বাংলার স্বাধীন সুলতানি শাসন, মনে রাখবা। সুলতানি শাসনের এই 4 জনের সম্পর্কে অবশ্যই তোমার জানতে হবে। এবং তাদের রাজধানী ছিল হচ্ছে তোমার সোনারগাঁওয়ের দিকে, সোনারগাঁওয়ের দিকে হচ্ছে তাদের রাজধানী ধরা হইতো। ঠিক আছে, তাহলে সুলতানি শাসন। তাহলে বাংলার সকল যদিও শুধু সোনারগাঁও থেকেই ছিল না, এটা পুরো বাংলাতেই ছিল, কারণ তারা এটা নিয়ে অনেক বেশি কাজ করছে। ঠিক আছে, সেটা আমি আরো বিস্তারিত বলতেছি। বাংলার সকল জনপদকে একত্রিত করেন কে? এটার অ্যান্সারটা তোমরা দাও। বাংলার সকল জনপদকে একত্র করেন কে? এটা হচ্ছে বাংলার স্বাধীন সুলতানি আমল। ঠিক আছে, সুলতানি আমল। সবাই একটা অ্যান্সার দাও, আমি সবার অ্যান্সারগুলো দেখতে চাই। ওকে, নাফিসা উলফাত বলছে 6 শামসুদ্দিন ইলিয়াস শাহ। কাশ্মীরি সূচি বলছে ক, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তৌহিদ আফ্রিদি বলছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। রাব্বি হাসান বলছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শর্মিলা সরকার বলছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা দেখো, এই যে প্রথমে আমাদেরকে মনে হবে এই যে জনপদ, জনপদ কোনটা? এই দেখো, তোমরা একটু দেখতে পাচ্ছ কি? আমি একটু বড় করে দেখাই। এই যে জনপদগুলো আমি কিন্তু অলরেডি তোমাদের পড়াইছি। এই যে প্রাচীন জনপদ, হ্যাঁ, এই প্রাচীন জনপদে দেখো এটা হচ্ছে কি? বরেন্দ্র, বরেন্দ্র। আর এই হচ্ছে পুণ্ড্র। যদিও এখানে দুইটা নাম, বরেন্দ্র এবং পুণ্ড্র, কিন্তু আসল জনপদ কিন্তু এই পুণ্ড্রটাই। আসল জনপদ কোনটা? এই পুণ্ড্রটাই। পুণ্ড্রেরই হচ্ছে তোমার একটা বড় অংশ হচ্ছে বরেন্দ্রের মধ্যে গেছে। মানে পুণ্ড্রর যে জনপদ, এই জনপদের কিছু অংশ নিয়ে বরেন্দ্র গড়ে উঠছে, কিন্তু বরেন্দ্র একটা পূর্ণাঙ্গ জনপদ আসলে না। এইটা কোথায় কোথায় গড়ে উঠছে? এটা গড়ে উঠছে তোমার হচ্ছে রংপুর, রংপুর, তারপর হচ্ছে তোমার হচ্ছে রাজশাহী, মানে রংপুর বিভাগ, দেখো রংপুর বিভাগ, তারপর রাজশাহী, বগুড়া, বগুড়া, দিনাজপুর, এইসব জায়গায় হচ্ছে এই পুণ্ড্র আর বরেন্দ্র হয়েছে। আর এই যে গৌর আছে না, এই গৌরতে বাংলাদেশে শুধু একটা জেলা গেছে। কয়টা? একটা জেলা, এই জন্য এটা বেশি পরীক্ষায় আসে। এটা হচ্ছে তোমার চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। জনপদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে এই যে তোমার নদিয়া টদিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে নদিয়া, তারপর হচ্ছে তোমার যে মুর্শিদাবাদ, এগুলো হচ্ছে গৌড়ের এখানে। ঠিক আছে,
তারপরে দেখো রারো, রারোটা কিন্তু পুরোটাই ভারতের মধ্যে পড়ছে। এটার অপর নাম হচ্ছে সূক্ষ্ম, এটার অপর নাম হচ্ছে সূক্ষ্ম, এটা কিন্তু ভারতে পড়ছে। আর এই পাশে কিন্তু ভাগীরথী নদীর, এটা ভাগীরথী নদীর পশ্চিম পারে, এটা পুরোটাই ভারতে পড়ছে। আর এই যে বঙ্গ দেখতে পাচ্ছ, বঙ্গ, এই বঙ্গটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় জনপদ, এবং এখানে ঢাকা এবং বরিশাল পড়ছে, ঢাকা এবং বরিশাল। আবার বরিশালের আরেক নাম আছে চন্দ্রদ্বীপ, বরিশালের আরেকটা নাম হচ্ছে কি চন্দ্রদ্বীপ। তারপরে সমতট দেখো, সমতট হচ্ছে নোয়াখালী ও কুমিল্লা, সমতট হচ্ছে নোয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা, এটা অনেক বেশি পরীক্ষায় আসে, নোয়াখালী ও কুমিল্লা। আর এই যে হরিকেল দেখো, হরিকেল, হরিকেল হচ্ছে তোমার চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম সিলেট, এই যে দেখতে পাচ্ছ সিলেট, আর এই হচ্ছে তোমার চট্টগ্রাম। তাইলে এই চট্টগ্রাম সিলেট কোনটা, এটা হচ্ছে হরিকেল, এই যে হরিকেল। আর সমতট কোনটা, নোয়াখালী কুমিল্লা। বঙ্গ কোনটা, ঢাকা বরিশাল ময়মনসিংহের কিছু জায়গা পড়ছে। বরেন্দ্রপুঞ্জ এটা হচ্ছে রংপুর রাজশাহী বগুড়া দিনাজপুর। গৌর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, একটাই জেলা বাংলাদেশের পড়ছে। আর সূক্ষ্ম হচ্ছে রারো, এটা এটা হচ্ছে এই ভারতে পড়ছে, এটা এই পাশে হচ্ছে তোমার হারিয়াবাঙ্গা নদী। বুঝতে পারছো? আর এই সবগুলা জনপদকে একসাথে করছে কে, সবগুলা এই জনপদকে একসাথে করছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই জন্য তাকে যা বলা হয় শাহ ই বাঙ্গালা, শাহ ই বাঙ্গালা, শাহ ই বাঙ্গালা, তাকে বলা হয় শামসুদ্দিন ইলিয়াসকে এই জন্যই বলা হয় শাহ ই বাঙ্গালা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা, বাংলা এবং এই যে বাঙালি এই নামটা প্রচলন করছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, বাংলার জনক বলা হয় কাকে, বাংলার জনক বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে। এবং বাঙালি যে একটা জাতি, এই বাঙালি যে একটা জাতি, এইটা নিয়েও কাজ করছে কে, এইটাও প্রথম আসে এই শামসুদ্দিন ইলিয়াস শাহের, শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়কাল থেকে। বুঝতে পারছো? তাইলে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ কেন পরীক্ষায় আসবে না বলো? বুঝতে পারছো? আচ্ছা আমি বলবো, ধীরে ধীরে আমাকে আসতে দাও, আমি সবগুলাই বলবো। তাইলে চাপাই নবাবগঞ্জ আমরা দেখছি, আর এগুলো তো আমরা সবই, তোমরা কি একটা স্ক্রিনশট নিতে চাও, একটা স্ক্রিনশট নিতে পারো। যে শাহী বাঙ্গালা শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় বাংলার জনক, বলা হয় বাঙালি জাতি যে একসাথে করা, এবং বাঙালি জাতি যে একটা আবির্ভাব, মুসলিমদের নিয়ে যে একটা বাঙালি জাতি করা, এটা কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ করছে। বুঝতে পারছো? চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, সস, একটা সস নিয়ে ফেলো। ওকে, আর টাইম নাই। এবার দেখো, এবার হচ্ছে আমি যেটা করব, তাইলে আমরা এবার দেখি, এই দেখো শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটার উত্তর আমরা এটা পাইলাম। এবং তিনি বাঙালি, বাংলার জনক, এবং বাঙালি মুসলিমকে যে বাঙালি জাতি করা, এটার অবদান তার বেশি। আর যে ফখরুদ্দিন মুবারক শাহ, তিনি হচ্ছে তোমার এই সুলতানি আমলের প্রতিষ্ঠাতা। তিনি কে, এই ফখরুদ্দিন মুবারক শাহ, তিনি হচ্ছে সুলতানি আমলের প্রতিষ্ঠাতা, সুলতান মানে প্রথম সুলতান আর কি, সুলতানি আমলের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন, মনে রাখবা ফখরুদ্দিন হচ্ছে স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রথম সুলতান, প্রথম সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ। আর গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি হচ্ছে ওই যে পারস্যের কবি হাফিজ আছে না, এই পারস্যের কবি হাফিজের সাথে তার অনেক পত্রালাপ হইতো, পারস্যের কবি হাফিজ। এবং তিনি এই হাফিজকে বাংলাদেশে আসার নিমন্ত্রণ জানাইছিলেন তিনি, পারস্যের কবি হাফিজ। এই গিয়াসউদ্দিন আজম শাহ তার সাথে পত্রালাপ হইতো, এটা অনেক পরীক্ষায় আসে, এটা অনেক পরীক্ষায় আসে যে পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ হইতো বাংলার কোন শাসকের, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। আর এই যে আলাউদ্দিন হোসেন শাহ, তার সময়টাকে বলা হইতো স্বর্ণযুগ। কি হইতো? স্বর্ণযুগ। এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 21-22 সেশনে। ঠিক আছে, তাহলে আলাউদ্দিন হোসেন শাহ, তার সময়টাকে বলা হইতো স্বর্ণযুগ। এখন কেন স্বর্ণযুগ, অনেক বেশি স্বর্ণ পাওয়া যাইতো তার সময় না, কারণ এই সময়টাতে তোমার জ্ঞান বিজ্ঞান, মনে রাখবা জ্ঞান বিজ্ঞান, আচ্ছা এইভাবেই থাকুক, জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্য অনেক উন্নত হয়েছিল ওই সময়টাতে। মানে তিনি জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্য নিয়ে অনেক বেশি কাজ করছিল কে, এই আলাউদ্দিন হোসেন শাহ। এই জন্য তার সময়টাকে বলা হয় স্বর্ণযুগ। দেখবা কোনো না কোনো একটা পরীক্ষায় আবার এটা আসবে, কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আবার আসবে যে স্বর্ণযুগ কার সময়কে বলা হইতো। ওইখানে তো আমরা জানি গুপ্ত বংশ, আর এইখানে হচ্ছে বাংলার কোন শাসক, তাহলে সেটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। মনে রাখবা আলাউদ্দিন স্বর্ণ, আলাউদ্দিন স্বর্ণ,
ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহ হচ্ছে স্বর্ণযুগ। আর কেন? কারণ হচ্ছে তার সময় জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্যে অনেক বেশি উন্নত হয়েছিল বাংলা, এই জন্য এটাকে বলা হয় স্বর্ণযুগ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে স্বাধীন সুলতানি আমল সম্পর্কে আমরা জানলাম যে প্রথম স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ, এবং শামসুদ্দিন ইলিয়াস শাহ সবগুলা বাংলা জনপদকে একত্র করছে, এই জন্য তার নাম হয়েছে, উপাধি হয়েছে শাহ ই বাঙ্গালা, শাহ ই বাঙ্গালা। এবং তিনি বাংলার জনক এবং মুসলিম যে একটা এরিয়া, মানে বাঙালি মুসলিম এই জাতিটা তিনি তৈরি করছেন। এবং গিয়াসুদ্দিন আজম শাহ তিনি পারস্যের কবি হাফিজের সাথে পত্রলাভ করতেন, তাকে বাংলাদেশের আসে নিমন্ত্রণ জানাইছে। আর এই যে আলাউদ্দিন হোসেন শাহ, তার সময়টাকে বলা হয়তো স্বর্ণযুগ, এবং এটা জ্ঞান বিজ্ঞান এবং সাহিত্য অনেক উন্নত করছে, এই জন্য এটাকে স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, ওকে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন বলো তো? এটা যারা না পারছো শেষ। হ্যাঁ, সুলতানি আমলে প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মোবারক শাহ। হ্যাঁ, এটা তাহলে বলো যে এটা দেখবো কে কে পারে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রতিষ্ঠা করেন কে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, কত শত স্ক্রিনশট নিলাম, গ্যালারিতে গিয়ে কোনোদিন আর পড়া হয় না। রাইট, ওই স্ক্রিনশট রাইখা তুমি যদি ওই শুধু গ্যালারিতেই রাইখা দাও তাহলে আর পড়া হবে না। এগুলা আমার সাথে সাথে নোট করে ফেলতে হবে, আমি যা বলি সেগুলোর সাথে সাথে একটা খাতা বানাবা। যারা হচ্ছে প্রতিনিয়ত আমার সাথে খন্দকার জিকে বইটা শেষ করতে চাও, তারা এখন থেকে একটা বই, একটা খাতা, একটা নোট খাতা আমার জন্য বানাবা। আমার জন্য না, মানে খন্দকার জিকের জন্য। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমার সাথে সাথে পড়ে ফেলবা। ঠিক আছে, এটা ওই বইয়ে থাকলে, বইয়ে দাগানো থাকলে আসলে বইটা তো তুমি পড়বাই, পাশাপাশি এই নোট খাতাটা একবার শেষ সময় তুমি ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিবা না, আমার কিন্তু অনেক নোট খাতা ছিল। আমি কি করতাম, একদম শেষ যে 1 মাস সময় ছিল, পরীক্ষার আগে যে 1 সপ্তাহ ছিল, ওই সময় আমি কোনো বইটি ধরতাম না। আমি শুধু আমার যে নোট খাতা, প্রতিনিয়ত আমি ছোট ছোট করে মনে রাখার জন্য যেগুলো আমার বেশি গুরুত্বপূর্ণ, সেই নোট খাতাটা আমি পড়ে গেছি। কারণ শেষ সময় গিয়ে তুমি একটা পুরো বই রিভাইজ দিতে পারবা না, তুমি সব পড়া শেষ করতে পারবা না। তখন তোমার কি করতে হবে? তখন তোমার ছোট ছোট নোটবুক কাজে লাগবে, যেগুলো তোমার 100% পড়ে যেতে হবে। ঠিক আছে, আর সেগুলো এই যে আমি এখন যেগুলো পড়াচ্ছি, এগুলো চাইলে তুমি পড়ে ফেলতে পারো। ঠিক আছে, ওকে। মাহজাবিন জান্নাত বলছে শেরশাহ। ওকে, আর কে কি বলতেছে? জি ভাই, আমি নোট খাতা বানাইছি। ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রতিষ্ঠা, আমি কারো কমেন্ট পাচ্ছি না কেন? আচ্ছা, এই যে পাইছি, শারমিলা সরকার বলছে শেরশাহ, সে বলছে শেরশাহ। আইজেল বলছে গ হবে, নাফিসা উলফাত বলছে গ, নাফিসা উলফাত। আচ্ছা, এটা হচ্ছে তোমার মেইনলি এই যে তোমার শেরশাহ, এটার উত্তরটা কিন্তু শেরশাহ হবে। হ্যাঁ, শেরশাহ। এবং কি রে ভাই, দুষ্ট বোর্ড আমার সাথে দুষ্টুমি করে। আর যাই হোক, এটা হবে কি, আহা, আবার কাল আগামী ক্লাসের মতো দুষ্টুমি শুরু করে দিছে। আচ্ছা, আমি একটু ডেকে নেই, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, একটু ডেকে নেই। ইমতিয়াজ, ইমতিয়াজ, ইমতিয়াজ চুপ করে আটকে গেছে বোর্ড। আচ্ছা দেখো, তা আমি বলি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা আসলে কি। এটা হচ্ছে তোমার আমাদের যে সোনারগাঁও, সেই সোনারগাঁও থেকে লাহোরে যাওয়ার একটা রাস্তা, এটা হচ্ছে তোমার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই যে ইমতিয়াজ, দেখো তো, এই যে কাজ করতেছে না, এই যে আসতেছে না নিচে। আচ্ছা, তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা হচ্ছে, মনে রাখবা যে আমাদের সোনারগাঁও থেকে লাহোরে যাওয়ার একটা রাস্তা। আর এটা কে করছে? এটা হচ্ছে শেরশাহ করছে। এটা হচ্ছে করছে কে? শেরশাহ। কই চলে গেল? আচ্ছা, এ বাবা, এই যে আ গয়া। তাহলে দেখো কে করছে এটা, এটা করছে হচ্ছে শেরশাহ।
কি রে, চলে যায়? হ্যাঁ, কিন্তু এটা চলে যায় কেন? আচ্ছা, আসতেছে না তো। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়তেছিলাম যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা হচ্ছে শেরশাহ গড়ছিল, এবং শেরশাহ কিন্তু একটা তুর্কি বংশ। এটা কিন্তু তুর্কি শাসনের, এই শেরশাহ তিনি কিন্তু তুরস্ক তোমার হচ্ছে তুরস্ক এবং ওই জায়গাটা থেকে আসছে, তুরস্ক থেকে আসছিল, এবং এটাকে তুর্কি শাসন বলা হয়। হ্যাঁ, সরি, আফগানি শাসন বলা হয়। এবং এটা হচ্ছে তোমার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হচ্ছে সোনারগাঁও থেকে হচ্ছে তোমার লাহোরে। আর তিনি কিন্তু প্রথম ঘোড়ার ডাক প্রচলন করেন এবং কি আফগান দুর্গ প্রতিষ্ঠা করেন। কারণ হচ্ছে তিনি ওই যে শত্রুদের যেই তোমার হচ্ছে শত্রুদের যেই তারা যে আক্রমণ করে, আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি আফগানি দুর্গ প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, আফগান দুর্গ প্রতিষ্ঠা করেন। সেই আফগান দুর্গ এবং হচ্ছে ঘোড়ার ডাক প্রচলন করেন কিন্তু এই শেরশাহ কি রে ভাই, বোর্ড হয় নাই তো। আচ্ছা, ওকে, হ্যাঁ শেরশাহ হবে। তাহলে এটা কি হবে? এটা হবে শেরশাহ এবং আফগান বংশ। আর মজার একটা বিষয় আছে, এই শেরশাহ কিন্তু হুমায়ুনকে পরাজিত করছে। হুমায়ুন যখন দিল্লির শাসক ছিল তখন তিনি আমাদের এই গৌড়তে আসছিল। তিনি গৌড় তো তোমরা জানো যে বাংলার একটা অংশ। তিনি গৌড়কে দেখতে এসে খুব তার ভালো লাগছিল, এই জন্য তিনি একটা নামও দিছে, সেটা আমি পরে এমসিকিউ আছে দেখাবো। তো তিনি যখন বাংলার অনেক ভালো লাগছে, তিনি বাংলায় আসছিল, এখান থেকে তিনি ফিরে যাওয়ার সময় আক্রমণ করে শেরশাহ, এবং আক্রমণ করে তিনি হচ্ছে এই তোমার হচ্ছে হুমায়ুনকে পরাজিত করে, এবং পরাজিত করে তিনি কি করে, তিনি দিল্লির শাসন নিয়ে নেয়। মানে দিল্লিতে তখন তিনি অধিকার নেন, এবং দিল্লির অধিকার নিয়ে তিনি ঘোড়ার ডাক প্রচলন করছে। তিনি হচ্ছে এই যে তোমার হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রতিষ্ঠা করছে। তাহলে আমরা মনে রাখবো কি, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা কোথায়? গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটা হচ্ছে, আরে বাবা, হোয়াট দ্য হেল। আচ্ছা ঠিক আছে, আমার এটা মানে খুব এই যে এখন হয়েছে শেরশাহ। তাহলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এটা কোথা থেকে মনে রাখবা? এটা হচ্ছে তোমার সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত। সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত পরীক্ষা আসতে পারে। সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত শেরশাহ তিনি আর কি কি করছে? তিনি হচ্ছে ঘোড়ার ডাক প্রচলন করছে। ঘোড়ার ডাক, কারণ হচ্ছে মানুষের ডাকতে এত দূরে যায় না ভাই, তখন তার ফোন ছিল না, হ্যালো কি করো, ফোন তো ছিল না, তাই না? তখন কি হইতো, তখন ঘোড়ার ডাক দিলে বুঝতে পারতো যে হ্যাঁ একটা কোনো উদ্দেশ্য আছে বা কিছু আছে। তাহলে ঘোড়ার ডাক এবং আফগান দুর্গ নির্মাণ করেন, আফগান দুর্গ, এবং এটাকে বলা হয় আফগান বংশ, আফগান শাসন বলা হয়, আফগান শাসন, আফগান শাসন। ঠিক আছে, সোনারগাঁও লাহোর। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা বুঝলাম। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো এই যে এবার আমরা পানিপথে ফিরে আসি। পানিপথের যুদ্ধ কোথায় হয়? সবাই সবাই আনসার করতে হবে এটা। পানিপথের যুদ্ধ কোথায় হয়? পানিপথের যুদ্ধ সবাই আনসার করবা। এই তোমরা শেয়ার করতেছো না কেন? মাত্র 9টা শেয়ার, বাহ বাহ, মাত্র 9টা শেয়ার, দেখে খুবই কষ্ট পাইলাম। হ্যাঁ, ঘোড়ার ডাক প্রচলন করছে সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত। ওকে, তারপরে আমরা দেখবো পানিপথের যুদ্ধ কোথায় হয়। পানিপথের যুদ্ধ এটা হচ্ছে, এখন আমরা চলে আসছি কোথায় জানো? এখন আমরা চলে আসছি হচ্ছে মুঘল আমলে। হ্যাঁ, এখন আমরা চলে আসছি কোথায়? মুঘল আমলে, মুঘল আমল, মুঘল আমল, পানিপথ। এই পানিপথ নামে কিন্তু সম্প্রতি একটা সিনেমাও হয়, যদিও সেখানে মুসলমানদেরকে একটু হেয়ভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, বাবরকে হেয়ভাবে দেখানো হয়েছে, তারপর আরো অনেক কিছু হয়েছে। তো যাই হোক, এটা একটা, তোমরা এই মুভিটা দেখলে একটা আইডিয়া পাবা, কিন্তু যদিও সেখানে আসল প্রকৃত ইতিহাস ফুটে ওঠে নাই। ওকে, তো সবাই একটু অ্যান্সার করো। পানিপথের যুদ্ধ কোথায় হয়? কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, সিন্ধু। আচ্ছা, রাব্বি হোসেন বলছে সিন্ধু, কারিমা অথই বলছে সিন্ধু, ভূতের আলা বলছে সিন্ধু। কি রে ভাই, ওইটা 8 নম্বর কোশ্চেনে সবাই সিন্ধু লিখতেছে। হাই হাই হাই, এই কি অবস্থা, সবাই সিন্ধু লিখতেছে। না, আমি হতাশ, হতাশ।
আচ্ছা, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার হরিয়ানা রাজ্যে। পানিপথ হচ্ছে একটা জায়গা। পানিপথ অনেক একবার এক স্টুডেন্ট আমাকে বলছিল, তোমার হচ্ছে ফেনীতে গেছিলাম পড়াইতে, তখন এক স্টুডেন্টে বললাম যে পানিপথ কোথায়? এটা তোমার হচ্ছে এই হরিয়ানার একটা জায়গা, ভারতের হরিয়ানা রাজ্যের একটা জায়গা, এবং সেখানে যুদ্ধ হয়। তো ছেলে বলে, ভাইয়া কি বলেন, পানিপথ কি পানির মধ্যে যুদ্ধটা হয়েছে না? আমি কি, আরে না রে বাবা, এটা পানিপথ। পানিপথ হচ্ছে একটা জায়গার নাম। ওই মনে করছে পানিপথ, তারা ভাবছে যে পানির মধ্যে মনে হয়, বাট আসলে পানিপথ হচ্ছে একটা জায়গার নাম, সেটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে। ভারতের কি? হরিয়ানা রাজ্যে। তাহলে এটা মনে রাখবা, পানিপথ এটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে, এটা পানিপথে হয়। আর পানিপথের যুদ্ধ কয়টা বলো তো? পানিপথের যুদ্ধ কয়টা একটু বলো দেখি, তোমরা পারো কিনা। পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ এখন পর্যন্ত কয়বার হয়েছে? পানিপথের যুদ্ধ এখন পর্যন্ত কয়বার হয়েছে দেখি বলো তো সবাই। হ্যাঁ, হরিয়ানা। এটা হবে ভারতের হরিয়ানা রাজ্যের একটা স্থান হচ্ছে পানিপথ। তাহলে কয়বার হয়েছে? হয়েছে তোমার 3বার। 1526, 1556, 1761। 1700, এটা হচ্ছে তোমার সবার প্রথম বাবর। বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। ওই যে একটু আগে বলছিলাম না, দিল্লি সালতানাতের শেষ শেষ যে শেষ তোমার শাসক, দিল্লি সালতানাতের শেষ শাসক ছিল ইব্রাহিম লোদি। আর এই ইব্রাহিম লোদিকে পরাজিত কইরা বাবর জিতে যায়। কে জিতছে? বাবর জিতছে। তারপরে কি হয়? তারপরে হচ্ছে তোমার হুমায়ুন, সরি, আকবর আর হচ্ছে মারাঠা। আচ্ছা, আকবর ভার্সেস সরি মারাঠা কি বলতেছি, হিমু। আকবর ভার্সেস হিমু। বয়স হয়ে গেছে তো এই জন্য উল্টাপাল্টা বলি। আচ্ছা, যাই হোক, 1761 এখানে তোমার মারাঠাদের সাথে হয়েছিল। মারাঠাদের সাথে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, মারাঠার সাথে কাদের হয়েছিল? মারাঠার সাথে হয়েছিল তোমার ওই যে আবদালি, কি বলা হয় এটাকে, আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি। তাহলে কারা কারা আনসার দিছো? হ্যাঁ, হরিয়ানা তো বুঝছি। বইয়ে 2টা পড়ছি, আয় হায় কি বলে 3টা? কোন বইয়ে তুমি 2টা পড়ছো? কোন বইতে 2টা পড়ছো তুমি? এটা তো 3টা। 1526 সাল, 1556 সাল, আর 1761 সাল, ঠিক আছে। আচ্ছা, অনেক বইতে তোমরা দেখবা বৈরাম খান। হ্যাঁ, বৈরাম খান দেখবা, কিন্তু এই যে বৈরাম খান আছে না, এই বৈরাম খান হচ্ছে তোমার এই আকবরেরই সেনাপতি ছিল। বৈরাম খান, তোমরা চাইলে আকবর না দিয়া বৈরাম খানও দিতে পারো, ঠিক আছে, বৈরাম খানও দিতে পারো। আবার বৈরাম খানের সাথে হিমুর, আবার এটা মারাঠা, আর তোমার হচ্ছে কি আহমদ শাহ আবদালি, এই 3টা হয়েছিল যুদ্ধ, এই 3টা হয়েছিল। বুঝতে পারছো? তাহলে এই 3টা হচ্ছে পানিপথের যুদ্ধ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো তার পরের কোশ্চেনে আমরা যদি দেখি, এই যে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। কে করেন বলো? বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে? না রে ভাই, ওটা মনে তুমি তরাইনের যুদ্ধ পড়ছো। তরাইনের যুদ্ধ 2টা, 1191, 1192। আর এটা হচ্ছে পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ হয়েছে 3টা। পানিপথের যুদ্ধ হয় টোটাল 3টা। ওই যে তোমার আহমদ শাহ আবদালি আর মারাঠা, এটাও কিন্তু এই পানিপথেই। এটার মাধ্যমে ইসলামের বিস্তার হয়েছে অনেক, ইসলাম সাম্রাজ্যের বিস্তার হয়েছে অনেক, এবং তোমার হচ্ছে মারাঠারা কিন্তু হেরে যায়, ঠিক আছে। ওকে, 3টা হবে, 3টা ভাইয়া। ওকে, এটার অ্যান্সারটা করো, বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে? বাংলাকে জান্নাতাবাদ। আচ্ছা, ফাইজা চৌধুরী বলছে 9 এর খ হুমায়ুন, রাব্বি হাসান বলছে হুমায়ুন, নূর কারিমা অথই বলছে হুমায়ুন। আচ্ছা, শারমিলা সরকার বলছে হুমায়ুন, খাদিজা আক্তার সুটি বলছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন হুমায়ুন। নাম কি? হুমায়ুন। দেখো, হুমায়ুন তিনি হচ্ছেন কত
তিনি হচ্ছে মোগল সাম্রাজ্যের, এটা আমরা কি পড়তেছি, মোগল শাসন। মোগল শাসন, মোগল শাসনে আমরা ক্রমটা কিভাবে মনে রাখবো, ক্রমটা এভাবে মনে রাখবো যে বাহু আজা, বাহু, ওই যে বলে না বাহুবলী, সেই বাহুবলী, সেখানে বলে কি বলে বাহু আজা, হ্যাঁ, শাহজাহানি, শাহজাহানি আসল বাহাদুর, কি বলছে, শাহজাহানি আসল বাহাদুর। এইভাবে হচ্ছে আমরা ক্রমটা মনে রাখবো, এগুলা মাঝে মাঝে পরীক্ষায় আসে, কার ছেলে কি, কার পরে কে আইছে, হ্যাঁ, এগুলা পরীক্ষায় মাঝে মাঝে আসে। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো বাহু, বা মানে কি, বা মানে হচ্ছে বাবর, বা মানে হচ্ছে বাবর মানে প্রথম, বাবর হচ্ছে কি, বাবর হচ্ছে তোমার এই দিল্লি, তোমার হচ্ছে মোগল শাসনের প্রথম শাসক, এবং এই যে তিনি 1526 সালে ইব্রাহিম লোদিকে হারায়া তিনি হচ্ছে এই তোমার মোগল শাসনটা শুরু করছে, কোথায়, দিল্লিতে, দিল্লি সালতানাতে সরাইয়া তিনি দিল্লিতে মুঘল শাসন শুরু করছে, কে, বাবর। তাহলে প্রথম শাসক কে, বাবর, এবং বাবর নামের অর্থ সিংহ বাঘ দুইটাই হয়, বাবর। এবং তিনি কি করছে, তিনি ওই যে বাবরি মসজিদ, নাম শুনছো না বাবরি মসজিদ, এটা তো নাম শোনার কথা, এই বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন, এটা পরীক্ষা আসতে পারে, বাবরি মসজিদ, এটা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়, উত্তর প্রদেশের অযোধ্যায়, উত্তর প্রদেশের অযোধ্যায় তিনি বাবরি মসজিদ কি করছিলেন, প্রতিষ্ঠা করছিলেন, যেটা ভেঙে দেওয়া হয় পরবর্তীতে। এবং তিনি সবার প্রথম আত্মজীবনী লেখছেন, তিনি সবার প্রথম কি করছেন, আত্মজীবনী লিখছিলেন। পরীক্ষায় আসে মুঘল সম্রাটদের মধ্যে কে সবার প্রথম আত্মজীবনী লেখেন, তাহলে সেটা হচ্ছে বাবর। এবং বাবরি মসজিদ কোথায় হয়, বাবরি মসজিদ হয় উত্তরপ্রদেশের অযোধ্যায়, এবং তিনি হচ্ছেন এই প্রথম শাসক ছিলেন। আর দ্বিতীয় ছিলেন কে, দ্বিতীয় ছিলেন এই যে বা, বা পাইলাম আমরা হচ্ছে বাবর, এবার আমরা দেখবো কার নামে, এবার আমরা দেখবো হুমায়ুন, এই যে হু মানে কি, হুমায়ুন, হুমায়ুন অর্থ কি জানো, হুমায়ুন অর্থ হচ্ছে ভাগ্যবান, হুমায়ুন অর্থ হচ্ছে ভাগ্যবান। আর এই হুমায়ুন কি করছে, তিনি বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন। তিনি আসলে যেটা করছে, তিনি হচ্ছেন আসছিল গৌড়তে, তিনি আসছিল আমাদের গৌড়তে, গৌড়ের মধ্যে আবার কি পড়ছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ পড়ছে, তারপরে তোমার মুর্শিদাবাদ, নদিয়া, ওইগুলো হচ্ছে এই গৌড়তে পড়ছিল। এবং তিনি গৌড়ের একটা আম খাইছিল, আম খাই অনেক মিষ্টি লাগছিল, তারপর গৌড়ের বাংলাটা দেখে তার অনেক ভালো লাগছে। তিনি কিন্তু বর্তমান বাংলাদেশে আসেন নাই, বা ওই এলাকায় আসছিল, এবং ওই এলাকাটা মানে মেনলি বাংলায় আসছিল প্রথম। তাহলে বাংলায় প্রথম আসে কে, বাংলায় প্রথম আসে হুমায়ুন। তাহলে এটা যদি আমরা লিখি, প্রথম বাংলায় আসেন, তাহলে প্রথম বাংলায় আসেন কে, প্রথম বাংলায় আসেন হুমায়ুন, ঠিক আছে, প্রথম বাংলায় আসেন হুমায়ুন, এটা মাথায় রাখবা। এই জন্য তিনি যখন প্রথম বাংলায় আসছে, আইসা বাংলাকে বলছেন জান্নাতাবাদ, কারণ বাংলাটা তার কাছে জান্নাতের মতো লাগছিল, ঠিক আছে, এই জন্য নাম কি দিছিল, জান্নাতাবাদ। তাহলে আমরা প্রথম পাইলাম বাবর, তারপর পাইলাম হুমায়ুন, তারপর আ মানে কি, আ মানে হচ্ছে আকবর, আ মানে হচ্ছে আকবর, জা মানে কি, জা মানে হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর, তারপরে আমরা পাইলাম প্রেম সম্রাট শাহজাহান, ঠিক আছে, তারপরে আমরা পাইলাম আসল, আসল মানে হচ্ছে আওরঙ্গজেব, আওরঙ্গজেব, যাকে বলা হয় জিন্দা পীর, এবং যে মুসলিম মানে মুসলমান যেই ইয়েটা শাসনটা, এটা অনেক বেশি মানে হচ্ছে লাস্টিং করছে। বাহাদুর, বাহাদুর হচ্ছিল তোমার বাহাদুর শাহ, বাহাদুর শাহ, এই বাহাদুর শাহই হচ্ছে শেষ, শেষ মুঘল সম্রাট। তাইলে আমরা কয়জন পাইলাম, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, বাহাদুর শাহ, 7 জন। মুঘল সম্রাট আমরা কয়জন পাইলাম, 7 জনের নামই আমরা পড়ি, এবং 7 জনই হচ্ছে মানে শ্রেষ্ঠ ছিল, ঠিক আছে। তাহলে বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন কে, হুমায়ুন। আর আকবর কি করছে, আকবর হচ্ছে তোমার ওই যে তোমার হচ্ছে জিজিয়া কর, জিজিয়া কর করছিল। তারপর হচ্ছে তোমার যে তোমার হচ্ছে যে তোমার কি বলে হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা মানুষ আছে, তাদেরকে হচ্ছে রক্ষণাবেক্ষণ বা তাদেরকে হচ্ছে তোমার প্রোটেকশন দেওয়ার জন্য তোমার হচ্ছে একটা কর নিত। তারপর হচ্ছে তোমার মানে নববর্ষ, বাংলা সাল, এগুলো চালু করছে আকবর। তাহলে পরীক্ষায় আসে যে, এটা আমি একটু মুছে দিই, হ্যাঁ, কেউ কি স্ক্রিনশট নিবা, কেউ স্ক্রিনশট নিলে নাও তো, কেউ স্ক্রিনশট নিলে নাও, একটু দ্রুত দ্রুত, কেউ যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে একটা সস নিয়ে নাও, আর সস নিয়ে আমাকে একটু ডান লিখো। আর কোনো কিছু না বুঝলে বলো যে ভাইয়া আমি এটা বুঝি নাই, তাহলে আমি কি করবো, আমি তোমাদের বুঝিয়ে দিব।
বুঝতে পারছো? ওকে, তাইলে আমরা এখানে দেখো এবার আমরা পড়বো আকবরকে নিয়ে। এবার একটু আকবরকে নিয়ে পড়ি। আকবর, এই আকবর ব্যক্তি কি করছে? আকবর তিনি হচ্ছে বাংলায় বাংলা নববর্ষ চালু করছে। খুব গুরুত্বপূর্ণ, দেখো বাংলা নববর্ষ চালু করছে এবং বাংলা সাল, বাংলা এই যে আমরা সাল এখন গণনা করি না, এই বাংলা সাল কিন্তু তিনিই শুরু করছেন, বাংলা সাল গণনা শুরু করছেন। এবং পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ তো পহেলা বৈশাখ, সেটা তিনি চালু করছেন। তারপর জিজিয়া কর রহিত করছেন, জিজিয়া কর রহিত, ওই যে যেটা বললাম যে আগে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা সামরিক কর নেওয়া হইতো, তিনি আইসা সেটা রহিত করছেন, তিনি আইসা সেটা রহিত করছেন। এবং তার সময়ে বাংলার অপর নাম ছিল সুবাহ, বাংলার অপর নাম ছিল কি? সুবাহ। এই সুবাহকে তিনি 15টা ভাগে ভাগ করছেন। কয়টা? 15টা ভাগ করছেন। এই বাংলাকে তিনি বা সুবাহকে তিনি 15টা ভাগ করছেন। আর এই যে সুবাহ আছে না, এই সুবাহ থেকে হয়েছে সুবেদার, মানে সুবাহ হচ্ছে একটা অঞ্চল, আর সেই অঞ্চলে যারা হচ্ছে কি বলে, যারা হচ্ছে ওই অঞ্চলের শাসক তাদেরকে বলা হয়তো সুবেদার, সুবেদার, যেটা আমরা জাহাঙ্গীরনগরের সময় পড়াবো, ঠিক আছে, জাহাঙ্গীর সময়। তাহলে বাংলাকে সুবাহ বা 15টা ভাগে ভাগ করছেন, ঠিক আছে, বাংলাকে 15টা ভাগে ভাগ করছেন। আর তার হচ্ছে তোমার তার যে রাজস্ব মন্ত্রী ছিল সেটা পরীক্ষায় আসে, রাজস্ব মন্ত্রী, তার সময় যে রাজস্ব মন্ত্রী ছিল, রাজস্ব মন্ত্রীর নাম ছিল হচ্ছে টোডারমল, রাজস্ব মন্ত্রী হচ্ছে টোডারমল, এটা একটু পরীক্ষায় মনে রাখবা যে তার সময় রাজস্ব মন্ত্রী ছিল টোডারমল, ঠিক আছে। রাজস্ব মন্ত্রী বলতে অর্থমন্ত্রী, মানে যে কর উঠাইতো, কর, সেটা হচ্ছে টোডারমল, ঠিক আছে। বাংলা নববর্ষ চালু করে, বাংলা সাল চালু করে, জিজিয়া করে, এবং বাংলায় তার সময় কিন্তু বাংলা সাম্রাজ্য অনেক বেশি বিস্তার হয়, বাংলা সাম্রাজ্য বিস্তার হয়, বাংলা সাম্রাজ্য অনেক বেশি বিস্তার হয়। এবং তোমার হচ্ছে বাংলাকে, বাংলায় মুসলিম যেই কি বলা হয়, বাংলায় মুসলিম এটাকে কি যেন বলা হয়, যে সরি, মুঘল সাম্রাজ্যর অনেক বেশি প্রতিষ্ঠা কিন্তু তার সময় হয়েছে, এটাকে হচ্ছে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বলা হয়, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি প্রতিষ্ঠা করছেন, কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠা আসলে তিনি করতে পারেন নাই, কিন্তু পরীক্ষা আসলে দিতে পারো, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে তিনি, কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠা কিন্তু তিনি করতে পারেন নাই, পুরোপুরি প্রতিষ্ঠা করছে জাহাঙ্গীর। কিভাবে? কারণ তার সময়ে 1610 সালে তোমার সুবেদার ইসলাম শাহ, মনে রাখবা, সুবেদার ইসলাম শাহ ঢাকাকে বাংলার রাজধানী করছিল, কাকে হারাইয়া? এই ইসলাম সারা 12 ভূঁইয়াদের হারাইছিল, হারাইয়া তারপরে তোমার হচ্ছে 1610 সালে কি করছিল, 1610 সালে বাংলার এই ঢাকাকে বাংলার রাজধানী বানায় সবার প্রথম, ঢাকা কিন্তু সবার প্রথম এই 1610 সালে এই বাংলার রাজধানী হয়। এবং সম্রাট জাহাঙ্গীরের নামে, তখন সম্রাট ছিল কে? দিল্লির সম্রাট ছিল জাহাঙ্গীর, তার নামেই এই ঢাকার নামকরণ করছিল জাহাঙ্গীরনগর, এই জন্য ঢাকার পূর্ব নাম কি? ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, ঠিক আছে। তাহলে এই জাহাঙ্গীরের নামেই সবার প্রথম 1610 সালে ইসলাম শাহ জাহাঙ্গীর নগর করছিল, এবং এই জন্য বাংলায় মোগল সাম্রাজ্যের প্রকৃত যে প্রতিষ্ঠা সেটা কিন্তু জাহাঙ্গীর করছে, কিন্তু এইভাবে বলা হয় শুরুটা করছে এই কি বলে তোমার হচ্ছে আকবর, শুরুটা করছে আকবর। কেন? কারণ দেখো তিনি বাংলা নববর্ষ চালু করছে, বাংলা সাল চালু করছে, তার মানে বাংলাকে আবার সুবাহ নামে 15টা ভাগে ভাগ করছে, তার মানে বাংলা নিয়ে আসলে তার অনেক কনসার্ন ছিল, তার মানে বাংলায় সবচেয়ে বেশি যেই মুঘল সাম্রাজ্য বিস্তার সেটা তিনি করছে, কিন্তু প্রকৃত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু এই জাহাঙ্গীরের সময় হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে ডান লিখো, বুঝতে পারলে ডান লিখো। হ্যাঁ, টোডারমল। স্ক্রিনশট নিলে নাও, আমি এখন মুছে দিব, স্ক্রিনশট নিলে নিতে পারো, আমি এখন মুছে দিব, ঠিক আছে। ওকে, এবার এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো শেষ মুঘল সম্রাট কে ছিল? এবার এটা বলো, শেষ, আমি মাত্রই বলে আসছি, শেষ মুঘল সম্রাট কে ছিল?
দেখি বলো, শেষ মুঘল সম্রাট। শেষ মুঘল সম্রাট, এটা একটা পরীক্ষা আসবে কোথায় জানো? এটা আমি বলে দিই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা আসবে। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা আসবে। পরীক্ষা আসবে এটা। এটা আমি আশা করবো সবাই পারবে। তারপরে দেখি সবাই আনসার দিচ্ছে। ওকে, ডান। শর্মিলা সরকার বলছে দ্বিতীয় বাহাদুর শাহ, নাফিসা উলফাত বলছে 1610, ফাইজা চৌধুরী বলছে ঘ দ্বিতীয় বাহাদুর শাহ, নুপুর আহমেদ বলছে 11 ডি দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে যেটা হয়েছে, আমি আমার যেহেতু সময় বেশি নাই, শেষ মুঘল সম্রাট আমরা একটু আগে বলে আসছি যে শেষ মুঘল সম্রাট আসলে কে? শেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। এবং মনে রাখবা বাহাদুর শাহ পার্ক কোথায়? এই যে এটা আমি প্রথমে লিখি, বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আর কি বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে, এবং মজার বিষয় যেটা হয়েছে, সিপাহী বিদ্রোহ। কোন বিদ্রোহ? তার নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? সিপাহী বিদ্রোহ আমি যখন তোমাদের পড়াবো তখন এটা নিয়ে বিস্তারিত বলবো। সিপাহী বিদ্রোহের পর 1858 সালে, সিপাহী বিদ্রোহের পর 1858 সালে তাকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুন, ইয়াঙ্গুন বা রেঙ্গুন, সেটা কোথায়? সেটা হচ্ছে বার্মা বা মিয়ানমারে। ঠিক আছে, এখানে তাকে নির্বাসিত দেওয়া হয়। সিপাহী বিদ্রোহের পরে 1858 সালে তাকে রেঙ্গুনে কি করা হয়? বার্মাতে তাকে নির্বাসন দেওয়া হয়। তাকে কি দেওয়া হয়? নির্বাসন দেওয়া হয়। শুধু এটা মনে রাখবা, এই জন্যই শেষ মুঘল সম্রাট ছিল এই দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ, এটা মনে রাখবা। বাহাদুর শাহ পার্ক কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সিপাহী বিদ্রোহ 1858 সালে রেঙ্গুনে তাকে হচ্ছে নির্বাসন দেওয়া হয়। আর এটাই তার নামের সাথে সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহটা যুক্ত আছে। এই জন্য এটা আমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে। ঠিক আছে, জাহাঙ্গীর নিয়ে বলছি। তারপরে পড়বা হচ্ছে ইয়ে নিয়ে পড়বা, শাহজাহান, প্রেম সম্রাট শাহজাহান। ঠিক আছে, তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অফ বিল্ডার্স মানে স্থাপত্যের তোমার হচ্ছে কি বলা হয়, তোমার হচ্ছে শাহজাদা, শাহজাদা আর কি, স্থাপত্যের শাহজাদা। এবং তিনি কি করছেন? তিনি ময়ূর সিংহাসন করছেন। ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন কিন্তু এখন কোথায় আছে? এখন আছে ইরানে। ময়ূর সিংহাসন বর্তমানে আছে ইরানে। তারপরে তোমার করছেন তাজমহল। তাজমহল এটা কোথায়? এটা হচ্ছে ভারতের আগ্রা। মনে রাখবা তাজমহল কিন্তু ভারতের আগ্রা। তাজমহল তিনি করছিলেন ভারতের আগ্রাতে, এবং তিনি আগ্রা ফোর্টও করছিলেন, আগ্রা ফোর্টও করছিলেন। তাহলে কি কি করছেন শাহজাহান? প্রিন্স অফ বিল্ডার্স, ময়ূর সিংহাসন, তাজমহল করছিলেন। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, রাইট। ও সরি, এটা 1700 মানে হচ্ছে 1700 তোমার কি বলা হয়, 1757 সালে আমরা জানি কি হয়েছিল। 1757 সালে হয়েছে তোমার, আমরা জানি যে বিপ্লব হয়েছিল 1757 সালে। ওই যে তোমার ইয়ে হয়েছিল, প্রথমে হয়েছে পলাশির যুদ্ধ, তারপরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, কিন্তু নির্বাসন দেওয়া হয়েছিল 1858 সালে। ঠিক আছে, 1858 সালে নির্বাসন দেওয়া হয়েছিল। আচ্ছা, সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। সিপাহী বিদ্রোহ হয় 1857, কিন্তু তাকে নির্বাসন দেওয়া হয়েছিল 1858 সালে। ঠিক আছে, ওকে। এগুলা যখন আমি ওইটা পড়াবো তখন বিস্তারিত পড়াই দিব। তারপর আসো 12 ভূঁইয়াতে দমন করেন কি? আচ্ছা, এখানে একটু আমাদের জানতে হবে। আমরা জানি 12 ভূঁইয়া মানে কি, আমরা বলতে কি 12 জন ভূঁইয়া না, আসলে 12 মানে হচ্ছে অসংখ্য। 12 মানে হচ্ছে অসংখ্য, আর ভূঁইয়া মানে হচ্ছে জমিদার। ভূঁইয়া মানে হচ্ছে কি? জমিদার। তার মানে 12 ভূঁইয়া তার নামে কি দাঁড়ায়? 12 ভূঁইয়া মানে হচ্ছে দাঁড়ায় হচ্ছে অসংখ্য জমিদার। এবং তাদেরই জমিদারিটা কোথায় ছিল? সোনারগাঁওতে ছিল, সোনারগাঁও। এই যে এই 12 ভূঁইয়াদের বড় নেতা কে ছিল? 12 ভূঁইয়াদের বড় নেতা ছিল ঈশা খাঁ। এই ঈশা খাঁয়ের বইয়ের নাম হচ্ছে আবার সোনা বিবি। এই সোনা বিবির নাম কাছ থেকে দেখো বউকে তিনি কত ভালোবাসতেন। সোনা বিবির নামে একটা জায়গার নাম পুরো দিয়ে দিছিল রাজধানী সোনারগাঁও। ঠিক আছে, সোনারগাঁও। এবং সোনারগাঁও তোমরা জানো যে ওইখানে একটা জাদুঘর আছে।
ঠিক আছে? তো 12 ভূঁইয়াদের দমন করেন। আর এই যে ঈশা খাঁর ছেলে ছিল মুসা খাঁ। ঈশা খাঁর ছেলে ছিল মুসা খাঁ। এই তোমার হচ্ছে ইসলাম খান আছে না, ইসলাম খান, আমরা জানি 12 ভূঁইয়াদের দমন করেন ইসলাম খান। ইসলাম খান কি ছিল? ইসলাম খান ছিল সুবেদার, প্রথম সুবেদার। কি ছিল? প্রথম সুবেদার। এই প্রথম সুবেদার হইয়া তিনি প্রথম ঈশা খাঁকে পরাজিত করতে চান, পারেন নাই। পরবর্তীতে তার ছেলে ঈশা খাঁর মৃত্যুর পর তার ছেলে মুসা খাঁ দায়িত্ব নেয়। তিনি মুসা খাঁকে আক্রমণ করেন এবং জিতে যান। জিতে তিনি কি করেন? এই 12 ভূঁইয়াদের উৎখাত করেন। 12 ভূঁইয়ারা এমন ছিল যে তারা কোনো শাসন মানে না, তারা নিজেরাই স্বাধীন। তারা সোনারগাঁও এলাকাটা নিজেরা ওই মুঘলদের অধীনে না থেকে তারা নিজেরা পরিচালনা করত। এই জন্য তারা, এখন তো এটা তো কেউ মানবে না, মনে করো যে বাংলার সুবিধার ছিল ইসলাম খাঁ, এখন তার অঞ্চলে আবার একটা অঞ্চল, ছোট্ট একটা অঞ্চল অন্য কেউ নিজেরা চালাইতেছে, এটা তো কেউ মানবে না, তাই না? পরবর্তীতে তিনি কি করছে? তিনি সেখানে আক্রমণ করেন এবং 12 ভূঁইয়াদের উৎখাত করেন। উৎখাত করে কি করছে? পরবর্তীতে পুরাটাই বাংলায় নিয়ে আসেন, মানে হচ্ছে এটাকে নাম দেন হচ্ছে তোমার কি কি বলে, জাহাঙ্গীরনগর। এবং ঢাকা ইউনিভার্সিটিতে এই বছর আসছে মুসা খাঁ মসজিদ কোথায়? মুসা খাঁ মসজিদ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আনসারটা কি হবে? এটা হবে ইসলাম খাঁ। 12 ভূঁইয়াদের দমন করে ইসলাম খাঁ, শাহ সুজা না, ইসলাম খাঁ হবে। ঠিক আছে। আর তিনি কি ছিল? প্রথম সুবেদার ছিল। আর মীর জুমলা তিনি ঢাকা গেট নির্মাণ করছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা গেট। এই ঢাকা গেট নির্মাণ করেন কে? মীর জুমলা। তিনিও আবার ঢাকাকে 1660 সালে দ্বিতীয়বার রাজধানী করেন, বাংলার দ্বিতীয়বার রাজধানী করেন। আর শায়েস্তা খান তো শায়েস্তা করছিল, শায়েস্তা খান ইংরেজদের শায়েস্তা করছিল, ইয়েদের তোমার হচ্ছে বিশেষ করে হচ্ছে কি বলে, মারাঠা বর্গীদের ভালোই শায়েস্তা করছিল। ঠিক আছে, পর্তুগিজদের বেশি শায়েস্তা করছিল চট্টগ্রাম থেকে। ওকে, আচ্ছা। তারপর আসো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? এটা আমি একটু দেখাই দেই। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল এই মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। দেখো এটাই আসে নাই, এটাই এখানে দেয় নাই। প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। তারপরে আলীবর্দী খান, যিনি হচ্ছে সিরাজউদ্দৌলার নানা, তিনি কি ছিল? এই সিরাজউদ্দৌলার নানা ছিল আলীবর্দী খান, পরীক্ষায় আসে। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খান, যার নামে মুর্শিদাবাদ নামটা হয়েছিল। যার নামে কি হয়েছিল? মুর্শিদাবাদ নামটা হয়েছিল, মুর্শিদাবাদ। এবং তিনি বর্গী বা মারাঠাদের দমন করছিল। বর্গী বলা হয়তো কাদের? বর্গী বলা হয়তো মারাঠাদের। মানে তিনি মারাঠাদের, এরা ছিল জলদস্যু। এরা আবার কি ছিল? এরা ছিল জলদস্যু। মানে আগে তো তোমার রাস্তা ছিল না, আগে বেশিরভাগ নৌপথ দিয়েই যাতায়াত করা হইতো। ওই নৌপথ দিয়ে যারা যাইতো তাদেরকে হচ্ছে আক্রমণ করে সব স্বর্ণ লঙ্কা বা যা যা আছে সবকিছু রাইখা দিত। এই জন্য এরা ছিল জলদস্যু মারাঠা। এই মারাঠা হচ্ছে বর্গী। মারাঠাদেরকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছিল 2 বছর আগে যে বর্গী কাদের বলা হয়? বর্গী বলা হয়তো মারাঠাদের। ঠিক আছে। আর এই মুর্শিদ কুলি খান তিনি ছিল বাংলার প্রথম স্বাধীন নবাব। তিনিও হচ্ছে মানে নাই, মুঘলদের শাসন মানে নাই। মুঘলদের শাসন নামাই না, তিনি আগে মুঘলদের অধীনে একজন সুবিধার ছিল, তিনিও কিন্তু একজন সুবিধার ছিল। কিন্তু পরবর্তীতে তিনি বলেন যে আমি আর কোনো সুবিধার হব না, এই অঞ্চলে আমি নিজেই এখন থেকে রাজা। তারপরে তিনি কি হন? বাংলার প্রথম স্বাধীন নবাব হয়ে যান। স্বাধীন নবাব হয়ে কে? মুর্শিদ কুলি খান। পরবর্তীতে আলীবর্দী খান তিনিও একজন নবাব হন, তিনি হচ্ছিলেন সিরাজউদ্দৌলার নানা। পরবর্তীতে তিনি মারা যাওয়ার সময় হচ্ছে সিরাজউদ্দৌলাকে দিয়ে গেছেন। ঠিক আছে, ওকে। তারপরের কোশ্চেনটা আমরা দেখি, ঢাকার সর্বশেষ নবাব ছিল কে? এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। ঢাকার সর্বশেষ নবাব হচ্ছে খাজা হাবিবুল্লাহ, খাজা নাজিমুদ্দিন, খাজা জুবাইরউদ্দিন, খাজা আতিকুল্লাহ। এটা হচ্ছে খাজা হাবিবুল্লাহ হবে। কি হবে? খাজা হাবিবুল্লাহ। এটা মনে রাখবা, ঢাকার সর্বশেষ নবাব ছিলেন খাজা হাবিবুল্লাহ। তারপরে লাস্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, একদম লাস্ট কোশ্চেন, এটা সবাই অ্যানসার দাও। নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকাল ছিল কত বছর? সবাই একদম সবাই এটা আনসার দিবা, আমি এটা দেখতে চাই। নবাব সিরাজউদ্দৌলা। আর আমি কি? আমি হচ্ছে নবাব সাইফুদ্দৌলা। ঠিক আছে, আমি একজন নবাব, তবে পরাধীন নবাব, আমি স্বাধীন নবাব না। আমি কেমন নবাব? আমি হচ্ছে পরাধীন নবাব। আর শেষ স্বাধীন নবাব কে ছিল? শেষ স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা। তাকে বলা হয় শেষ স্বাধীন নবাব।
এবং জানো তিনি মাত্র 23 বছর বয়সে এ বাংলার নবাব হয়ে গেছে। আর আমার 23 বছর বয়সে আমি কিছুই হইতে পারলাম না। ঠিক আছে, আমার 23 বছর বয়সে আমি কিছুই হইতে পারলাম না, 23 বছর বয়সে বাংলার নবাব হয়ে গেছে। ঠিক আছে, কষ্ট, যাক সমস্যা নাই। সবাই উত্তর দিছে ক ক ক। হ্যাঁ, এটা 1 বছর হবে। তিনি হচ্ছে তোমার 1756 সালে তিনি হচ্ছে ক্ষমতায় বসে। আর 1757 সালে কি হয়? পলাশির যুদ্ধ হয়, পলাশির যুদ্ধ। তিনি ক্ষমতায় বসে 1756 সালে, ক্ষমতা পায় কবে? 1756 সালে। আর 1757 সালে পলাশির যুদ্ধ হয় ভাগীরথী নদীর তীরে। কোথায় এটা? ভাগীরথী নদীর তীরে, এটা মনে রাখবা, ভাগীরথী নদীর তীরে। এবং এই ভাগীরথী নদী এটা কিন্তু হচ্ছে আমাদের না, এটা কিন্তু হচ্ছে তোমার এই পশ্চিমবঙ্গে পড়ছে, মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে পড়ছে, নদিয়া টদিয়া ওই পাশে, পলাশির যুদ্ধ। এবং তিনি 1 বছর। আর তাকে হত্যা করে কে? তারই সহোদর, তারই হচ্ছে সৎ ভাই মোহাম্মদী বেগ। কত টাকার বিনিময়ে? মাত্র 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করছে। মাত্র 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করছে তারই সৎ ভাই, যাকে রাস্তায় পাইয়া এই সিরাজউদ্দৌলার বাবা মা হচ্ছে বাসায় আইনা দুধ কলা খাওয়াইছিল এবং বড় করছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পলাশির যুদ্ধ। এবং মনে রাখবা শেষ নবাব, এখানে কি বলছি? আমি বলছি শেষ স্বাধীন নবাব। আর যদি বলা হয় শেষ নবাবকে, বাংলার শেষ নবাবকে, এটার অ্যান্সার দাও তো। বাংলার শেষ নবাবকে? এখানে বলছি শেষ স্বাধীন নবাব, তারপরেও নবাব ছিল। তারপরে মীর জাফরকে ইংরেজরা ক্ষমতায় বসাইছিল এবং মীর জাফর পরবর্তীতে বুঝতে পারছে না, ইংরেজরা তো সুবিধার মানুষ না। ইংরেজরা তারপরে কি করছে? তারপরে তারই জামাতা, দেখো আমি এখানে যদি লিখি, প্রথমে তো হচ্ছে নবাব ছিল সিরাজউদ্দৌলা, তাই না? দেখো প্রথমে ছিল সিরাজের উৎখাত করে কাকে বসাইছে? মীর জাফরকে বসাইছে। মীর জাফর, পরে মীর জাফর বুঝলো যে ইংরেজদের কথা মানতে চায় নাই, তখন আবার মীর জাফরের জামাতা মীর কাসেম বসাইছে, যার সাথে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছে। সে ছিল অনেক বেশি স্বাধীন চেতা, এজন্য পরবর্তীতে তাকে সরাইয়া আবার মীর জাফরে দিছে। এবং পরবর্তীতে মীর জাফরের ছেলে একটা নাবালক ছেলে, 9 বছর না 10 বছর, এরে ক্ষমতাটা দিছে। বলতো একে, দেখি এটার উত্তর কে কে দিতে পারে, কে কে দিতে পারে দেখি। এটাই আজকে শেষ কোশ্চেন। কে বলো? শেষ, একদম শেষ নবাব, বাংলার শেষ নবাব। কেউ পারলা না? আচ্ছা, এটা হচ্ছে নাজিম উদ্দৌলা। মাত্র 10 বছরের একটা ছেলেরে ক্ষমতায় বসায় দিছে মীর জাফরের মৃত্যুর পর। মানে মেইন ক্ষমতা ইংরেজরাই চালাইছে, ওগরে শুধু পুতুলের মতো বসায় রাখছে। বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। তাইলে চাইলে একটা স্ক্রিনশট মারতে পারো। আর আগামীকাল আমরা আসলে কি পড়বো? আগামীকাল আমরা যেটা পড়বো, দেখো আগামীকাল হচ্ছে আমরা, তারপরে কি আছে, আমরা তো হচ্ছে মুসলিম শাসন পড়লাম, তাই না? আমরা মুসলিম শাসন পড়লাম। এইবার আগামীকাল আমরা পড়বো বাংলায় ইউরোপীয়দের আগমন, 117 থেকে, বাংলায় ইউরোপীয় আগমন থেকে একদম সর্বশেষ পর্ব। হ্যাঁ, তাহলে পরের ক্লাসে, মানে আগামীকালের পরের দিন আমরা হচ্ছে ওয়েট, আমরা হচ্ছে 153, তাহলে একটু লিখে নাও, 117 থেকে 153। পরের দিনের পড়া হচ্ছে 117 থেকে 153, 117 থেকে 153 নাম্বার পেজ আমরা পড়বো। ঠিক আছে, মানে একদিন পরে। আজকে কয় তারিখ? আজকে 23 না, 24 25 তারিখ আবার রাত 9টা বাজে আমার ক্লাস হবে। 25 তারিখ রাত 9টায় সবাই চলে আসবা। 25 তারিখ রাত 9টায় 117 থেকে 153 পেজের ক্লাস হবে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে জুবাইর ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করো। আর প্রত্যেকদিন ক্লাস করবা। ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাস করবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।